বিছানার চাদরে এলোমেলো ভাঁজ, বাতাসে এখনো ভালোবাসার গন্ধ। জানালার পর্দা একটু নড়ে উঠলে বাইরে মৃদু বাতাস বইছে। রোজা চোখ বন্ধ রেখে খুব আস্তে বলে ওঠে, আপনি ভীষণ অসভ্য সাহেব। নির্ণয়ের পুরো শরীরের ভর তখন রোজার উপরে ছাড়া। নাক ডুবানো, রোজার কাঁধে দুহাত জড়িয়ে রেখেছে রোজা দুহাত। নির্ণয় নাক ঘষতে থাকে রোজার গলায়, সাথে হাসকি টোনে বলে, বেবি, বেব, আমার অসভ্যতার মূল চাবিকাঠি তুই। তোকে পাশে দেখলে আমি মাতাল। রোজা হালকা হেসে বলে। তাহলে আমি হারিয়ে যাই? থেমে যায় নির্ণয়। মুখ তুলে রোজার গলা থেকে খুব মনোযোগ দিয়ে দেখে তার মুখের প্রতিটা ভাঁজ। গভীর এক দৃষ্টি রাখে রোজার চোখে। মারতে চাস আমাকে? চাইলে বল, নিজের জান দিয়ে দে, নাকি বুক ছিঁড়ে কলিজানে হাতে দেব? কোনটা বল? থমকে যায় রোজা। মুখ দিয়ে কোনো কথাই বের হয় না তার। নির্ণয় নেমে যায় রোজার উপর থেকে, বিছানায় ছড়িয়ে ছিটিয়ে থাকা ড্রেস খুঁজে জড়িয়ে নেয় গায়ে। ভালোবাসি তো, মরতে চাইবো কেন? ভীষণ ভালোবাসি নির্ণয় ভাই, এই যে দেখুন। নির্ণয় তাকায় না রোজার দিকে, বিছানা ছেড়ে উঠে যেতে চায়। তবে তার কি হয়, নির্ণয় উঠতে নিলেই হাত টেনে আবারও বসিয়ে দেয় রোজা। ও নির্ণয় ভাই। নিশ্চুপ নির্ণয়, একবার ফিরেও তাকায় না রোজার দিকে। দাঁতে দাঁত কটমট করছে সে। নির্ণয় ভাই। বিছানায় বসা অবস্থায় পা ঘষে ঘষে একদম নির্ণয়ের কাছাকাছি আসে রোজা। দুহাতে নির্ণয়ের হাত জড়িয়ে মাথা রাখে তার বাহুতে। সরি তো, আচ্ছা আর বলবো না হারানোর কথা। দেখুন আমার কিন্তু ভীষণ কান্না পাচ্ছে, এই তো কান্না করেই দিলাম, এই এক্ষুনি কান্না করলাম। চোখের পানি পড়লো বলে, ও বুঝেছি, পুরাতন হয়েছে তো তাই কদর করছেন না। এখন তো চাকের মধু পান করেছেন, মৌমাছিকে তো তাড়াতে হবে তাই না? তাই এমন করছেন আপনি, তাই না? কিছুটা থেমে হালকা দম নেয় রোজা। কোনো মতে নাকে এক টান দিয়ে আবারও বলতে শুরু করে। সব পুরুষই বাকিটা বলার আগেই গালের উপর শক্ত হাতের থাবা পড়ে। নির্ণয় দুই আঙ্গুলে চেপে ধরেছে রোজার গাল। ফর্সা গাল মুহূর্তেই লাল হয়ে উঠেছে। কয়জন পুরুষকে সরল দিয়েছিস? কয়জনে কুয়ো ভরেছিস? সব পুরুষে এক, তাই না? কয়জন পুরুষের শরীরে ঘ্রাণ গিয়েছে তোর নাকে? রোজার মুখ থেকে কোনো কথা বেরোয় না। আজ তার চোখেও নেই বিন্দু পরিমাণ পানি। অন্য সময় হয়তো কেঁদে এক বালতি পানি জমিয়ে ফেলতো, তবে আজ সে ব্যথার মাঝেও নির্ণয়ের চোখে গভীরভাবে তাকিয়ে আছে। কি হলো, কথা বল। রোজার চুপ থাকা যেন নির্ণয়ের ভিতর আরো আগুন জ্বালিয়ে দেয়। রাগ যেন আরো তিত্তির করে বাড়ছে তার। রোজার চোখে চোখ পড়তেই থমকে যায় নির্ণয়, সাথে চিবিয়ে চিবিয়ে বলে, হ্যাঁ মেয়ে, হাই, দৃষ্টি নিচে। ম্যানিপুলেট করতে চাইছিস? লাভ নেই, আই জাস্ট ফাক ইউ। গালে অসহ্য ব্যথার মাঝেও ফিক করে হেসে ওঠে রোজা। আলগা হয় নির্ণয়ের হাত। তন্দ্রা লেগে যায় নির্ণয়ের। এই মেয়ে দিন দিন ভীষণ অসভ্য হয়ে উঠছে তো। তাকে তো বিন্দুমাত্র ভয় করছে না নির্ণয়। ভ্রুজোড়া কুচকে নেয়। বাকি কথা বলার আগে নির্ণয়ের মুখ চেপে ধরে রোজা। ভীষণ লজ্জা পেয়েছে মেয়েটা। নির্ণয় কোথায় যেন শুনেছিল লজ্জা পেলে মেয়েদের গাল লাল হয়। আসলে কি তাই? হ্যাঁ, একদম সত্য। এই যে তার রোজ পাখির গালগুলো কেমন ব্লাশ করছে। পাখি, আই ওয়ান্ট টু টেস্ট ইউর লিপস্টিক। নেশাক্ত চোখে রোজার ঠোঁটের দিকে তাকিয়ে ধীরে ধীরে ঝুঁকে আসতে থাকে নির্ণয়। হঠাৎ দরজায় শব্দ পড়ে। বাহিরে কেউ আছে। মাঝ রাস্তায় ব্রেক কষে নিজেকে নিয়ন্ত্রণে নেয়। সেদিকে দ্রুত গতিতে আশেপাশে নিজের পোশাকগুলো খুঁজতে থাকে রোজা। অবশেষে খেয়াল করে ফ্লোরে পড়ে রয়েছে সেগুলো। দ্রুত হাতে সেগুলো তুলে নিয়ে গায়ে জড়িয়ে নেয় সে। রোজার পোশাক পরা হতেই নির্ণয় গিয়ে দাঁড়ায় দরজার কাছে। এক নাগাড়ে নক করে চলেছে কেউ। তখন সময় প্রায় রাত ৩টার কাছাকাছি। দরজা খুলতেই বাহিরে দাঁড়ানো রিসোর্টের এক কর্মচারী। কপালে ভাঁজ সৃষ্টি হয় নির্ণয়ের। আপনি? স্যার, সিকিউরিটি থেকে এসেছি। রিসোর্ট ম্যানেজার আপনার সাথে দেখা করতে চেয়েছেন। কি প্রয়োজন? আসলে স্যার আমি ঠিক জানি না, তবে স্যার বলেছেন অনেক দরকারি কিছু। প্লিজ স্যার যদি একটু আসতেন। নির্ণয় চোখ কুঁচকে বেশ কিছু সময় তাকিয়ে থাকে। তারপর ভেতরে ফিরে রোজার দিকে তাকিয়ে বলে, তুই রেস্ট কর, আমি একটু দেখে আসি কি ব্যাপারটা। রোজা মাথা নাড়ে। সরল চোখে তাকিয়ে থাকে নির্ণয়ের যাওয়ার দিকে। হাতের ব্যান্ডেজটা একবার ছুঁয়ে দেখে চামড়া নিচে এখনো জ্বালা করছে। নির্ণয় বেরিয়েছে কিছুটা সময়। নিজের ফোন হাতে ধীরে ধীরে বেলকনিতে এগিয়ে যায় রোজা। নিস্তব্ধ এক আকাশ, হাজারো তারার মেলা। মাথার উপর থাকা জ্বলতে থাকা দুটো উজ্জ্বল তারার দিকে বেশ অনেকটা সময় নিয়ে তাকিয়ে থাকে রোজা। ডান পাশে বড় তারার দিকে আঙ্গুল উঁচিয়ে বলে, এই যে এই তারাটা আমি, আর তার পাশের তারাটা আপনি নির্ণয় ভাই। রোজা ভাবতে ভাবতে আঙ্গুল নামিয়ে আনে নিজের ঠোঁটের কাছে। কিছুটা সময় ভেবে আবারও বলে, যখন আমাদের ফিউচার আসবে, ওই যে ওই তারাগুলো থেকে একটা এনে না হয় আমাদের মাঝে বসিয়ে দিব। হাতে থাকা ফোনটা কেঁপে ওঠে। সরকারি নাম্বারে কল এসেছে। এসেছে বললে ভুল হবে। কিছু সময় আগে রোজা মেসেজ করেছে প্রেমের নাম্বারে, তাই তো কল দিয়েছে। হ্যালো। অপর পাশে ভেসে আসে প্রেমের শান্ত গলা, তবে ভীষণ ভঙ্গুর এক গলা। ঠিক যেন অতি প্রতীক্ষার পর প্রিয় জিনিসের ছোঁয়া পাওয়া। ঠিক তেমন প্রেম শান্ত সুরে ডাকে। মেহেরিন, রোজার ছোট জবাব। হুম। মনে পড়লো তাহলে? নিশ্চুপ থাকে রোজা। কি বলবে ভেবে পায় না সে। প্রেম হয়তো বুঝে কিছু। তা কি খবর বলো, হঠাৎ ফোন করেছো?
তোমার ছুটি শেষ হতে তো আরও সময় বাকি। আসলে স্যার আমার কিছু ইনফরমেশন প্রয়োজন ছিল। কি প্রয়োজন বলো? আপনাকে একটা নাম্বার পাঠিয়েছি, তার সকল ডিটেলস আমার ভীষণ দরকার। প্রেম হাতের ফোনের দিকে তাকায়, মেসেজ ঢুকেছে। আবারও কানে ফোন রাখে। আচ্ছা, দেখছি। ফোন রেখে দেয় রোজা। আবারও তাকায় আকাশের দিকে। ভীষণ স্বার্থপর আমি। নিজের জিনিস অন্যের হতে একদম দেখতে পারবো না। 1,47,000 বর্গ মাইলে 20 কোটি মানুষের মাঝে বিধাতা আমার মনে তার জন্য ভালোবাসা জন্ম দিয়েছে। ভালোবাসি আমি তাকে, ভয়ঙ্করভাবে ভালোবাসি। দরজায় খট করে এক শব্দ হয়, হয়তো নির্ণয় এসেছে। রোজা নড়ে না, তখনও সে আকাশের সৌন্দর্য দেখতে ব্যস্ত। সময়টা ভীষণ নিস্তব্ধ। রোজা ঠাই দাঁড়ানো ব্যালকনিতে। মৃদু শীতল বাতাসে যেন মনে তৃপ্তি অনুভব হচ্ছে তার। হঠাৎ অপরিচিত এক পারফিউমের ঘ্রাণ নাকে ভেসে আসতে চকিতে মাথা ঘোরায় রোজা। কালো পোশাক পরিহিত কাউকে দেখতে কিছুটা পিছিয়ে যায় সে। কাঁপা কাঁপা গলায় বলতে থাকে। কে? অপর পাশে কোনো উত্তর আসে না। রোজা নিজেকে সামলে আবারও প্রশ্ন করতে যাবে, তার আগে মুখের সামনে স্প্রে জাতীয় কিছু পড়তে চোখ বুজে আসে রোজার। মাথা ঘুরছে, মুহূর্তে অচেতন হয়ে যায় সে। বিকৃত এক হাসি ছড়িয়ে পড়ে ফাঁকা ব্যালকনিতে। ঘর জুড়ে তখন নিস্তব্ধতা। দূরে কোথাও একটা কুকুরের হালকা ঘেউ ঘেউ শব্দ শোনা যায়। ব্যালকনির দরজাটা খোলা, ঠান্ডা বাতাসে পদ্মা উঠছে ধীরে ধীরে। অচেতন রোজার নিঃশ্বাসও যেন স্থিমিত। কালো পোশাক পরিহিত সেই মানুষটি পকেট থেকে মোবাইল বের করে দ্রুত ডায়াল করে পরিচিত কারো নাম্বারে। তাড়াতাড়ি এসো, সময় কম। কথা শেষে কেটে দেয় ফোন। হাত ছোঁয়ায় রোজার গালে। এদিকে মাত্র মিনিট খানেকের মধ্যে ঘরে ছায়া পড়ে অপর একজন যুবকের। বেশ লম্বা, মুখে পাতলা দাড়ি, চোখে হালকা আতঙ্ক আর তাড়াহুড়োর ছাপ। ম্যাম, হুস, জলদি করে তোলো এটাকে। যুবকটি কথা বাড়ায় না, মালকিনের আদেশ পেতেই পাজা কোলে করে নেয় রোজাকে। ম্যানেজারের সাথে দেখা করে এসে রুমের দরজা খুলে স্তব্ধ নির্ণয়। ঘরের বাতাস ভারী, রুমের প্রতিটা কোণ খালি। খাটের চাদর এলোমেলো, মৃদু বাতাস নড়ছে জানালার পর্দে, তবে কোথাও নেই রোজা। নির্ণয়ের ঘরে চোখ বুলিয়ে এগিয়ে যায় ব্যালকনিতে, তবে সেখানটাও ফাঁকা। উপায়ন্তর না পেয়ে রুমে বিছানায় বসে পড়ে সে। হয়তো বাথরুমে আছে রোজা, এটা ভেবে শান্ত হয়ে বসে কিছু সময়। ধীরে ধীরে পেরোতে থাকে সময়। রোজার বেরোনোর নাম নেই। কপালে চিন্তার ভাঁজ পড়ে নির্ণয়। চটজলদি বিছানা ছেড়ে উঠে গিয়ে এগিয়ে যায় বাথরুমের দরজার কাছে। কিন্তু দরজার কাছে আসতে আরেক শখ। দরজা বাহির থেকে লক, মানে ভেতরে কেউ নেই। শুষ্ক ঢোক গিলে নির্ণয় ফিসফিসিয়ে বলে, রোজ? আর কিছু ভাবতে পারে না। হন্যি হয়ে খুঁজতে থাকে পুরো ঘর। হয়তো কোথাও লুকিয়েছে মেয়েটা। এই ভেবে তন্ন তন্ন করে খুঁজে নির্ণয়, না কোথাও নেই। আবারও ছুটে যায় ব্যালকনিতে, সেখানটাও ফাঁকা। উপর থেকে নিচে তাকায় রিসোর্টের গার্ডেন। চোখ পড়ে দুজন গার্ড সেখানে পাহারায় বসা, ঘুমে টলছে। আবারও ঘরে আসবে তখনই পায়ে কিছু একটা লাগে তার। ফ্লোরের দিকে তাকাতেই চোখে পড়ে রোজার হ্যালো কিটি ব্যাক কাভারে মোড়ানো ফোনটা। কাঁপা কাঁপা হাতে ওটাকে হাতে তুলে নেয় সে। অজানা ভয় বাসা বেঁধেছে মনে। দ্রুত পায়ে এগিয়ে গিয়ে বেডের কাছে যায়। পুরো বেড খুঁজে বালিশের নিচ থেকে ফোন পেয়ে দ্রুত স্ক্রল করতে থাকে সে। এই তো কিছু সময় আগে রিয়ানের সাথে কথা হয়েছে, নাম্বার তাই সামনেই ছিল। নির্ণয়তে দ্রুত কল করছে সেই নাম্বারে। বেশ কিছু সময় রিং হয়ে কেটে যায় কল। উন্মাদ নির্ণয় আবারও কল করে সেই নাম্বারে। এবার আর মিস হয় না। কল রিসিভ হতে নির্ণয় উত্তেজিত গলা, ঘুম ঘুম ভাবে কল রিসিভ করেছে রিয়ান। নির্ণয়ের গলা কাঁপছে। মুহূর্তেই ঘুম ছুটে যায় রিয়ানের। ব্যস্ত ভঙ্গিতে বলে, ভাই, হোয়াট হ্যাপেন্ড? নির্ণয়ের হাত কাঁপছে, গলা ধরে আসছে। কোনো মতে শুষ্ক ঢোক গিলে, রোজ? কি ভাই? রোজ মিসিং। কথাটা শেষ করে দ্রুত কল ডিসকানেক্টেড করে নির্ণয়। বিছানার উপরে গাঁট হয়ে বসে থাকে রিয়ান। নির্ণয়ের কথাগুলো যেন ঠিক তার মস্তিষ্কে প্রসেসিং হতে সময় নিচ্ছে। বেশ কিছু সময় মাথা চেপে রাখে। হঠাৎ কিছুর খেয়াল হতে ছুটে বেরিয়ে যায় ঘর ছেড়ে। কিছু সময়ের ব্যবধানে হাঁপাতে হাঁপাতে নির্ণয়ের ঘরে এসে পৌঁছায় রিয়ান। ঘরে ঢুকতে চোখে পড়ে নির্ণয় বিছানার উপর গুটিয়ে পড়ে আছে। এক হাতে নিজের মাথার চুল খামচে ধরে রেখেছে, শরীরটা কাঁপছে, চোখ দুটো লাল টকটকে, ঠোঁট শুকিয়ে ফেটে গেছে। এভাবে বিধ্বস্ত নির্ণয়কে রিয়ান বহু বছর আগে দেখেছিল। রিয়ান ধীরে ধীরে এগিয়ে গিয়ে নির্ণয় কাঁধে হাত রাখে। হঠাৎ খপ করে রিয়ানকে জড়িয়ে ধরে নির্ণয়, এমন শক্ত করে আঁকড়ে ধরে তার আচরণ একেবারে বদ্ধ উন্মাদের মতো লাগছে। চোখের পাতা কাঁপছে, নিঃশ্বাস এলোমেলো, ঠোঁট কাঁপছে অজানা আতঙ্কে। ভাই। রিয়ান কাঁপা কাঁপা গলায় ডাকে নির্ণয়কে। এদিকে তাকে জড়িয়ে ডুকরে কেঁদে ওঠে নির্ণয়। আমার রোজ, রিয়ান, আমার পাখি। রিয়ান হতবিহ্বল। বেশ কিছু সময় স্থির হয়ে থেকে কাঁপা কণ্ঠে বলে, ভাই প্লিজ শান্ত হও, এভাবে ভেঙে পড়ো না। তুমি তো জানো রোজা একজন ইন্ডিপেন্ডেন্ট মেয়ে। ও নিজেকে বাঁচাতে পারবে। নির্ণয় কাঁদতে কাঁদতে মাথা নাড়ে। কোনো কথাই যেন পৌঁছাচ্ছে না তার মনে। রিয়ান নিজেকে সামলাতে চাইছে, শক্ত থাকার চেষ্টা করে। গলাটা ভারী হয়ে এসেছে তার, কিন্তু তবুও বলে, তুমি ভেঙে পড়লে চলবে না ভাই। আমাদের বরং এখন তাকে খুঁজতে হবে। যে করেই হোক রোজাকে খুঁজে বের করতেই হবে। ভেতরে ভেতরে বেশ ভেঙে পড়ছে রিয়ান। বারবার কেন সব বিপদ তার বোনের উপরেই আসে? কেন সেই লক্ষ্য?
সে চোখ বন্ধ করে মনে মনে আল্লাহকে ডাকতে থাকে, দু হাতে শক্ত করে জড়িয়ে ধরে ভাইকে। ভাই আমাদের খুঁজতে হবে রোজাকে। নির্ণয় নিঃশ্বাস নিতে পারছে না ঠিকঠাক, গলা শুকিয়ে কাট, চোখ দুটো লালচে আর ফোলা, শরীরটা ঠান্ডা হয়ে আসছে, কাঁপছে যেন একটা মস্তিষ্ক বিধ্বস্ত মানুষ ধীরে ধীরে নিস্তেজ হয়ে পড়ছে। রিয়ান টের পায় নির্ণয়ের অবস্থা খারাপ হয়ে আসছে, এভাবে চলতে থাকলে নির্ণয় যে কোনো সময় জ্ঞান হারিয়ে ফেলবে। ভাই আমার দিকে তাকাও। বারবার নির্ণয়কে শান্ত করতে চাচ্ছে রিয়ান, কিন্তু কিছুতে কিছু হচ্ছে না। নির্ণয়ের বুদ্ধি জ্ঞান লোপ পেয়েছে, চোখে একরকমের শূন্যতা, বুক ভরে নিঃশ্বাসও নিতে পারছে না ঠিকমতো, কোনো কিছুতে কিছু হচ্ছে না। দ্রুত হাতে পকেট থেকে ফোনটা বের করে সে তাড়াহুড়ো করে ফোন অন করে ঢুকে পড়ে কল লিস্টে। আঙুলটা থমকে যায় একটা পরিচিত নামের উপর, স্ক্রিনে জলজল করছে আয়ানের নাম। রিয়ান দ্রুত ডায়াল করে সেই নাম্বারে, ফোনটা কানে ধরতে রিং বাজতে শুরু করে, একবার, দুইবার, তিনবার। কুল আয়ান, আচ্ছা তুল আয়ান, প্লিজ তুল। রিয়ান ফিসফিস করে, অথচ গলাটা কাঁপছে উৎকণ্ঠায়। অন্যদিকে নির্ণয় এখনো জড়িয়ে ধরে বসে আছে, শরীরটা ভার হয়ে আসছে, নিঃশ্বাস হালকা হয়ে যাচ্ছে। কল রিসিভ হতেই ব্যস্ত হয়ে ওঠে রিয়ান। হ্যালো। আয়নের ঘুম ঝাড়ানো কণ্ঠে উত্তর আসে। কি ভাই? রিয়ানের কাপা গলা ব্যস্ততার সাথে বলে। ভাই দ্রুত ইনজেকশন প্রয়োজন, ভাইয়ের কন্ডিশন খুব খারাপ। থমকে যায় আয়ান, ঘুম মুহূর্তে পালিয়ে যায়, ফোনটা শক্ত করে ধরে রেখেছে। কি হয়েছে নীরের? প্লিজ ভাইয়ের রুমে আয়। কথা শেষ করে ফোন কেটে দেয় রিয়ান। রিয়ানের বুকের মধ্যে কাঁপুনি উঠে, চোখে ভয় ধীরে ধীরে জায়গা করে নিচ্ছে। সে ফোনটা নামিয়ে রাখে। আমার বোন, আল্লাহ। শেষ রাতের কালো আধারের ভেতর দিয়ে ছুটে চলছে এক কালো গাড়ি। রাস্তার দুই ধারে ছায়া গিলছে আলো, হেডলাইটের রেখাগুলো ধোয়ার মতো মিলিয়ে যাচ্ছে কুয়াশায়। গাড়ির পেছনের সিটে অচেতন হয়ে পড়ে আছে রোজা, মাথাটা একদিকে কাত, চোখ দুটো বোঝা, ঠোঁট ফ্যাকাশে। ঠিক তার পাশেই বসে আছে এক নারী, পরনে কালো পোশাক, চুলগুলো ছেড়ে রাখা, চোখে স্পষ্ট নির্লিপ্ততা। একটানে মুখের মাস্ক খুলে তারপর ধীরে ধীরে তার আঙ্গুল দিয়ে রোজার কপালের কাছে চুল সরিয়ে দিচ্ছে, খুব আলতো করে। হাত ছোঁয়ায় রোজার গালে, তারপর ফিসফিস করে বলে। গাড়ির ভেতর নেমে আসে আরো গভীর নীরবতা। চাকা গড়িয়ে চলছে গন্তব্যে। দূরে ওই আকাশের মৃদু মৃদু ভোরের আলো ফোটার প্রস্তুতি নিচ্ছে। পাহাড়ি গলির মোড় ঘুরে অন্ধকারে ঢাকা এক বিশাল নির্জন আলিশান বাড়ির সামনে এসে থামে গাড়িটি। রাতের নিস্তব্ধতায় শুধু শোনা যায় ইঞ্জিন বন্ধ হওয়ার শব্দ। চারিপাশে কুয়াশা জমেছে ঘন হয়ে, যেন অদৃশ্য কোনো রহস্যে ঢেকে রেখেছে এই প্রাসাদ তুল্য বাড়িটিকে। বাড়ির ফটক ধীরে ধীরে খুলে যায় স্বয়ংক্রিয়ভাবে। পুরো ঘুটঘুটে অন্ধকার। বিশাল লোহার গেটের দুপাশে দাঁড়িয়ে থাকা পাথরের সিংহমূর্তি যেন পাহারা দিচ্ছে সেই রহস্যময় ভবনকে। গাড়ির পেছনের দরজাটা খুলে কালো পোশাক পরিহিত মেয়েটা ধীরে নামে, ঠোঁটে খেলে যায় এক রহস্যময় হাসি। খানিক সময় বাড়ির দিকে তাকিয়ে ড্রাইভারকে আদেশ দেয় রোজাকে কোলে তুলে নিতে। ধাপে ধাপে বাড়ির দিকে এগোতে থাকে। পায়ে পড়া প্রতিটা শব্দ রাতের গভীরতাকে কাঁপিয়ে তোলে। সদর দরজার কাছে এসে ধাক্কা দিতেই খুলে যায় দরজা। বাতাসে এক ভ্যাপসা গন্ধ ভেসে আসে। কালো পোশাক পরিহিত মেয়েটি মোবাইলের টর্চ জ্বালিয়ে ভিতরে প্রবেশ করে। তার ঠিক পেছনে ড্রাইভারের কোলে রোজা। চারিপাশ নিস্তব্ধ, শুধু কানে ভাসে জুতার ফ্লোরের ঘর্ষণ কাঠি। বাবা। গলা উঁচিয়ে কাউকে ডেকে ওঠে মেয়েটি, তবে সাড়া নেই। এবার আরো কিছুটা জোরে ডেকে ওঠে সে। বাবা। মুহূর্তে আলোকিত হয়ে যায় পুরো বাড়ি। সামনে সিঁড়ি বেয়ে নামতে থাকে এক মাঝবয়সী লোক। বয়স হলো, এখনো বেশ সুদর্শন সে। হেই যারা, মাই গার্ল। যারা এক মুহূর্তে অপেক্ষা না করে ছুটে গিয়ে জড়িয়ে ধরে বাবাকে আদরের স্বরে বলে, কেমন আছো বাবা? আমি ভালো বেটা। যারা মুচকি এসে ইব্রাহিম তালুকদারের হাত ধরে এগিয়ে নিয়ে এসে অচেতন রোজার কাছে। আমাদের শিকার। ওয়েল ডান মাই গার্ল। আমি জানতাম তুমি পারবে। এবার একে শেষ করেই আমার মৃত ছেলের আত্মার শান্তি মিলবে। পারতে তো আমাকে হতো বাবা, এর জন্য ভাইয়াকে হারিয়েছি। রেহানকে হারাতে পারবো না। এই মেয়ে বেঁচে থাকলে রেহান যে কখনোই আমার হবে না। আপাতত ওকে ঘরে নিয়ে হাত পা বেঁধে রেখে আয়। কাল ক্লায়েন্ট আসবে, একটু মজা মস্তি হোক তোকে নিয়ে, তারপর না হয় দিলে দিলে মৃত্যু দেওয়া যাবে। সকালে রোদ এসে জানালার ফাঁক গলে সূর্যের হালকা কমলা আভা ছড়িয়ে পড়ছে ঘরের মেঝেতে। ঘর জুড়ে এক অদ্ভুত নীরবতা, যেন রাতের আধার এখনো কিছুটা রয়ে গেছে চারিপাশে। নির্ণয় চোখ পিটপিট করে খুলে দুহাতে মাথা চেপে ধরে ধীরে ধীরে উঠে বসে বিছানায়। ঝিমঝিম করছে মাথা, আশেপাশে নজর বুলিয়ে নিচ্ছে সে। হঠাৎ ওর চোখ পড়ে সোফার দিকে। সেখানে বসে আছে আয়ান, অপূর্ব আর রিয়ান। তিনজনের মুখেই গভীর ক্লান্তির ছাপ, অথচ গলার নিচু গুঞ্জনে তারা কিছু একটা নিয়ে আলোচনা করছে। রিয়ানের চোখে রক্তিম রেখা, এদিকে মুখটা কেমন ফ্যাকাশে লাগছে ছেলেটার। নির্ণয় ঘাড় কাত করে তাকায় বাম পাশে। ল্যাপটপ খুলে বসে আছে ত্রিধা, চোখের নিচে কালি, ঠোঁট কামড়ে ধরা, কিছু খুঁজছে, কি যেন বোঝার চেষ্টা করছে। পাশে বসে রিধিমা, দুই হাতে আঙ্গুল একটার পর একটা ঘষে চলেছে। তার মুখে স্পষ্ট চিন্তার ভাঁজ। মাঝে মাঝে ত্রিধার স্ক্রিনের দিকে তাকাচ্ছে, আবার কখনো এক দৃষ্টে তাকিয়ে থাকছে জানালার বাইরে। হঠাৎ নীরবতা ভেঙে ত্রিধা বলে ওঠে, যেটা টেক্সট করছি লোকেশন মিলাতে পারছি না, মনে হচ্ছে সিগন্যাল ব্লক করা হয়েছে।
দুহাতে মাথা চেপে রাতের সকল কথা মনে করছে নির্ণয়। একটু সময় লাগলো, ধীরে ধীরে মনে পড়ে যায় সব কথা। রোজার না থাকা, রিয়ানের ঘরে আসা, ইঞ্জেকশন পুশ সব মনে পড়ে যায়। রোজা মিসিং ভাবতেই চোখ জোড়া লাল হয়ে ওঠে, শরীর ঝাড়া দিয়ে উঠে বিছানা ছেড়ে। ইঞ্জেকশনের ঘুম এখনো পুরোপুরি কাটেনি, মাথার ভেতর কেমন ভারী লাগছে, শব্দগুলো এলোমেলো ভেসে আসছে। রোজ। চেঁচিয়ে উঠে নির্ণয়, একে একে মনোযোগ ক্ষুণ্ণ হয় সকলে। রিয়ান দ্রুত এগিয়ে এসে বিছানার কাছে। ভাই, পরপর রিধিমা, আয়ান, অপূর্ব, রিয়ান সবাই একসাথে ছুটে আসে ওর কাছে। ত্রিধা তখনও বসা ল্যাপটপ হাতে। রোজ কোথায়? ওর ইনফরমেশন? শুষ্ক ঢোক গেলে আয়ান এদিক ওদিক তাকিয়ে অসহায় স্বরে বলে, ওকে কিডন্যাপ করা হয়েছে ভাই। লোকেশন ট্র্যাকিং করছি, সিগন্যাল ব্লক করা, কিন্তু ত্রিধা চেষ্টা করছে সিস্টেম ব্রেক করতে। রিসোর্টের সিসিটিভি ফুটেজ চেকিং করা হয়েছে, এক কালো পোশাক পরা সাথে মাস্ক পরা এক ছেলের দেখা মিলেছে। আমি অলরেডি রোজার ডিপার্টমেন্টে ইনফর্ম করেছি, তারাও চেষ্টা করছে। নির্ণয় ধীরে ধীরে এসে দাঁড়ায় ত্রিধার কাছে। লাস্ট লোকেশন কোথায়? অ্যান্সি, লাস্ট লোকেশন সিলেটের আশেপাশেই একটা কনস্ট্রাকশন এরিয়া। লাস্ট লোকেশন সিলেটের আশেপাশে একটা কনস্ট্রাকশন এরিয়া। কথাটুকু বলে ল্যাপটপ নির্ণয়ের দিকে এগিয়ে দেয় ত্রিধা। নির্ণয় বেশ বিচক্ষণভাবে পরখ করে সব। হঠাৎ মনে পড়ে যায় রোজার হাতের রিংটায় ছোট একটা ট্র্যাকার বসিয়েছিল নির্ণয়, যা পাজিমে কখন জানি নাই হয়ে যায় এই ভেবেই তারই পদক্ষেপ নেওয়া। নির্ণয় ধীরে ধীরে বেশ বিচক্ষণভাবে সিগন্যাল পিক করতে থাকে। সকলের চোখ দুটো কেমন রসগোল্লার মতো হতে থাকে। নির্ণয় স্ক্রিনে তাকিয়ে আছে নিখুঁত ফোকাস নিয়ে। লোকেশনে ম্যাপ, সিগন্যাল, জ্যাম, গ্রাফ। তার চোখ একটুও টলছে না, ঠোঁটের কোণে খেলে যায় একটা ঠান্ডা হাসি। ওহ, ওয়েল ডান অ্যান্সি। নীরবতার মাঝে চেঁচিয়ে ওঠে ত্রিধা। সকলের দৃষ্টি ল্যাপটপ থেকে সরে ত্রিধার উপর গিয়ে পড়ে। নির্ণয় ফোঁস করে নিঃশ্বাস ছাড়ে। লোকেশন দেখে বোঝার চেষ্টা করছে খিচুড়ি ঠিক কোথায় পাকানো হয়েছে। হঠাৎ ভাইব্রেশন মুডে ফোন কাঁপার শব্দ কানে আসে। ঘরে উপস্থিত সকলে খুঁজতে থাকে কার ফোন বাজছে। নির্ণয় ল্যাপটপ ছেড়ে এগিয়ে যায় বেডের কাছে। বালিশের নিচ থেকে ফোন তুলে স্ক্রিনে চোখ পড়তেই নজরে আসে অপরিচিত নাম্বার। আকপাচ না ভেবে ফোন রিসিভ করে লাউডে দেয় সে। হ্যালো, কে? এত জলদি বললে কিভাবে হবে মিস্টার চৌধুরী? পুরনো হিসাব তো এখনো বাকি। নির্ণয় চমকায় না, এরকম একটা কলের অপেক্ষা সে করছিল। মনে মনে যা ভাবছিল তা সত্যি করতে এই কল আসার ভীষণ প্রয়োজন ছিল। রিয়ান সোফার কাছ থেকে এগিয়ে এসে দাঁড়ায় নির্ণয়ের ঠিক পাশাপাশি। নির্ণয় তখনও নিশ্চুপ। আপনাদের দুরাজার প্রাণভোমরা যে আমার হাতে, তাকে ফিরাতে হবে নিশ্চয়ই। তা কি বলেন, মেরে দেই? রিয়ান কিছু বলতে নিবে তার আগে তার মুখ চেপে ধরে আয়ান। অপর পাশের কল ডিসকানেক্টেড হয়েছে। আয়ান ধীরে ধীরে হাতটাকে নির্ণয়ের কাঁধে। নির্ণয়কে বেশ চিন্তিত লাগছে। ছেলেটা কি ভয় পাচ্ছে? আয়ান কম্পিত কণ্ঠে বল, প্লিজ ভাই, আমাকে নিজেকে সরি কাট, প্লিজ ভাই নিজেকে সামলা, নাহলে রোজকে কিভাবে খুঁজবে। টেনশন নিস না, আল্লাহ সহায় থাকলে সব ভালো হবে। আয়ানের কথা একটুও চমকায় না নির্ণয়। ঠোঁটের কোণে ফুটে ওঠে আবারও সেই চিরচেনা বাঁকা হাসি, যা নজর এড়ায় না কারো। সে বিড়াল নয়, বাঘিনী। টেনশন তার জন্য নয়, বাকিদের জন্য হচ্ছে। নির্ণয় ধীরে ধীরে আয়ানের কাছ থেকে হাতটা সরিয়ে নেয়। চোখ নামিয়ে হাতের মুঠোয় ফোনের দিকে তাকিয়ে পকেটে ঢুকিয়ে নেয় তা। চল। নির্ণয়ের ঠান্ডা কণ্ঠ শীতল। আয়ান ব্যাককলের মতো আবারও প্রশ্ন করে, কোথায় যাচ্ছিস? নির্ণয় একটু ঝুঁকে আয়ানের মুখের উপর। বউ খুঁজতে, আর কিছু শিকারী শিয়ালের ক্ষুধা নিবারণ করতে। এক মুহূর্তের জন্য সময় নষ্ট করে না নির্ণয়, পা চালিয়ে বেরিয়ে পড়ে। আয়ান বাধ্য হয়ে পিছনে পিছনে হাঁটে। রিয়ান তখনও দাঁড়ানো রুমে। অপূর্ব তাকিয়ে থাকে নির্ণয় যাওয়ার পানে। রিয়ান এগিয়ে এসে হাত রাখে অপূর্বের কাঁধে। তুই রিসোর্টে থাকা রিধি, ত্রিধা, ওদের প্রোটেকশন দেওয়ার দায়িত্ব তোকে দিয়ে গেলাম। এই কথাগুলো শেষ করে নির্ণয় পিছু নেয় রিয়ান। রৌদ্রতাপ তখন ঠিক মাথার উপরে। গাড়ি দরজা খুলে ভেতরে ঢুকে নির্ণয়। ইঞ্জিন স্টার্ট দেওয়ার সময়ও তার চোখের পলক পড়ে না। একে একে গাড়িতে চড়ে বসে আয়ান, রিয়ান। গাড়ি ঘর ঘর শব্দ ভেদ করে নেমে আসে এক অদ্ভুত নীরবতা। এদিকে শক্ত হাতে স্টিয়ারিং ধরে রয় নির্ণয়। পাহাড়ি রাস্তার পথ ধরে এগিয়ে চলছে গাড়ি। গাড়ির সামনে যতদূর চোখ যায় আঁকাবাঁকা পথের দুপাশে শুধু ঘন সবুজের দেয়াল। মাঝে মাঝে পাহাড়ের ঢালু থেকে নেমে আসা কুয়াশার ধারা যেন ধুলো আর রক্তের গন্ধে মিশে আছে। নির্ণয় স্টিয়ারিংয়ে হাত রেখে এক দৃষ্টিতে সামনের রাস্তার দিকে তাকিয়ে। আয়ান পাশে বসে ট্যাবের স্ক্রিনে চোখ রেখে বলে, লোকেশন বলছে। রিয়ান বেশ চুপচাপ। হঠাৎ ট্যাবের স্ক্রিন ব্ল্যাক আউট হয়ে যায়, সিগন্যাল কেটে গেছে। আয়ান হতভম্ব হয়ে বলে, আহ, এটা কি করে হলো? সিগন্যাল ব্লক হয়েছে। জোরে গাড়ির ব্রেক কষে নির্ণয়। রাগী ক্ষিপ্ত চোখে তাকায় আয়নের দিকে। দ্রুত হাতে ট্যাপ কেড়ে নিয়ে চোখ রাখে তাতে। সত্যি সিস্টেম ব্রেক করেছে, তবে এটা তো হবার কথা নয়। নির্ণয় দ্রুত নিজের চুল খামচে ধরে। ঘুটঘুটে অন্ধকার। নিঃশ্বাস ফেলেও যেন বোঝা হয়ে গেছে।
নিঃশ্বাস ফেলাও যেন বোঝা হয়ে গেছে। চারিপাশটা এমন এক গা ছমছপে নিস্তব্ধতায় মোড়ানো, যেখানে বাতাস শব্দটাও কানে আসে না। সেই অন্ধকার ঘরের মেঝেতে হাত পা বাঁধা অবস্থায় পড়ে আছে রোজা। শরীরটায় ঘাম আর ধুলোর চটচটে অস্বস্তি। মেঝে থেকে ওঠা ঠান্ডায় যেন গায়ে কাটা দিচ্ছে তার। ধীরে ধীরে কাঁপছে চোখের পাতা। নিঃশ্বাস টেনে আনার লড়াই ক্লান্ত শরীরটা জড়সড় হয়ে আছে। হঠাৎ এক মুহূর্তে পিটপিট করে চোখ খুলে কোথাও এক চিলতে আলো নেই। ঠিক বুঝে ওঠা যাচ্ছে না এটা সকাল নাকি রাত। রোজা আশেপাশে তাকায়। এ ঘরে বুঝি জানালা বলে কিছু নেই, কিংবা জানালা থাকলেও বাইরেরটাই অন্ধকারে গর্ভে ডুবে আছে। দেয়াল ছুঁয়ে দেখতে চায় সে, জানতে চায় কোথায় আছে, কিন্তু হাত পা শক্ত করে বাঁধা। দড়ির খসখসে ফাঁস রোজার কবজিতে পিষে দিচ্ছে নরম চামড়া। পানির তৃষ্ণায় গলা শুকিয়ে কাঠ। শুষ্ক ঢোক গিলতে গিলতে গলায় খচখচে কষ্ট জমেছে। ঠোঁট দুটো ফেটে চৌচির। জিভ ঠোঁটের কোনায় ছুঁয়ে সরে আসে যেন কাটা বিছানো। রোজা মাথা ঘুরিয়ে চারিপাশে কিছু শোনার চেষ্টা করে, কিন্তু চারিপাশে তীব্র নিস্তব্ধতা যেন গিলে নিচ্ছে সব। রোজার বুকের ধুকপুকানি আরো বেড়ে যায়। বেশ কষ্টে নিজে নিজে বিড়বিড় করে সে। ইয়া আল্লাহ, কই এসে পড়েছি! উফ, মাথাটা যন্ত্রণা করছে, এখান থেকে বেরোতেই হবে। পিপাসায় কথা বলার শক্তিটুকুও যেন নেই। বুকের গভীর থেকে আসা এক তীব্র তৃষ্ণা আর আতঙ্কে সে কাঁপা কাঁপা গলায় ডাকতে শুরু করে। কেউ আছেন? পানি, একটু পানি খাবো। শব্দগুলো যেন অন্ধকারেই থেমে যায়। দেয়াল চেপে ধরে, ওগুলোকে ফেরত পাঠায় না। রোজার কণ্ঠ এমন দুর্বল, মনে হয় বাতাসও তার কথা শুনতে পায় না। শুনতে পাচ্ছেন? পানি খাবো দয়া করে। থেমে যায় রোজা। বুঝতে পারে তার ডাকে কেউ সাড়া দিচ্ছে না। হয়তো কেউ নেই, কিংবা কেউ আছে ঠিক, তবে ইচ্ছে করে তাকে শুনছে না। হঠাৎ বুকের ভিতরটা ধক করে উঠে। কাঁপা কাঁপা গলায় বলে, নীরবে, কোথায় আপনি? প্লিজ ভুল বুঝবেন না আমায়। রোজা গলার যতটুকু শক্তি আছে দিয়ে আবারও চিৎকার করতে চায়, কিন্তু গলা রুদ্ধ হয়ে আসে। গলা উঠে আবারও ডাকে। পানি খাবো, কেউ আছেন? হাঁপিয়ে গেছে মেয়েটা। গলা দিয়ে আর শব্দ বেরোচ্ছে না। চেষ্টা করেও পারে না আর একটু শব্দ বের করতে। কাঁপা কাঁপা নিঃশ্বাসে বুক উঠছে নামছে। চোখের পাতায় ভার এসে পড়ছে। ক্লান্ত অবসন্ন শরীরটা ধীরে ধীরে নেতিয়ে পড়ছে মাটির উপর। ঘরের ভেতরটা যেন আরো ভারী হয়ে উঠেছে। নিঃশ্বাস ফেলাও কঠিন। হঠাৎ মেটালের সঙ্গে মেটালের ঠোকাঠুকির এক কর্কশ শব্দে চমকে উঠে রোজা। দরজার চাবিটা ঘুরছে। রোজা মাথা তুলে তাকানোর চেষ্টা করে, তবে চোখের সামনে শুধুই ঘন অন্ধকার। এদিকে চটাস শব্দে খুলে যায় দরজা। বাইরে থেকে সাদা হলুদ মিশ্রিত আলো ঘরের ভিতরে ছিটকে পড়ল। সেই আলো সরাসরি এসে পড়ে রোজার চোখে। চোখ টিপে ফেলে সে। অন্ধকারে এতক্ষণ থাকার পর আলোটা যেন ছুরির মতো চোখে বিঁধে আস্তে আস্তে স্পষ্ট হতে শুরু করে। সব কালো এক অবয়ব। দরজার ফ্রেমে দাঁড়িয়ে আছে, উচ্চতা মাঝারি, কিন্তু শরীরটা অবিচল। মুখটা দেখা যায় না। আলো তার পেছন থেকে আসায় মুখটা ছায়ায় ঢাকা পড়ে আছে। রোজার ঠোঁট কেঁপে ওঠে, কিন্তু গলা দিয়ে শব্দ বের হয় না। শুধু শুকনো নিঃশ্বাস ফেলে বলে, কে? অবয়বটা উত্তর করে না। বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে, তারপর ধীর পায়ে ঘরের দিকে এগিয়ে আসে। হিলের ধাতব সোলের শব্দ ঘরের নিস্তব্ধতায় যেন বিষিয়ে ওঠে। এক দৃষ্টিতে তাকিয়ে থাকে রোজা। ধীরে ধীরে এগিয়ে আসে দরজায়। ধীরে ধীরে এগিয়ে আসে, দাঁড়ায় রোজার সামনে। বাইরের আলো যখন ছড়িয়ে পড়ে, ধীরে ধীরে সেই নারীর মুখ স্পষ্ট হয়ে ওঠে। রোজার চোখ বিস্ফোরিত, তার ঠোঁট কাঁপে। এক অস্ফুট ক্রোধে জর্জরিত স্বর বেরিয়ে আসে। তুমি? মাথাটা হালকা কাত করে রোজা চোখের দিকে তাকায়। যারা নিস্তব্ধতার মাঝে পুরো ঘর কাঁপিয়ে হেসে উঠে সে। হ্যাঁ আমি। যারা ঠোঁটের কোণায় বিদ্রুপের ছায়া আরো কিছুটা সামনে এগিয়ে এসে রোজার কাছে বসে পড়ে। পানি চাইছিলে তো? তার মানে এইসবের পেছনে তুমি? রোজার চোখ জ্বলছে ক্রোধে। তার তীক্ষ্ণ দৃষ্টি গ্রাস করছে যারার নজর। যারা ঠোঁটে বিদ্রুপের হাসি টেনে বলল, যাক, বুদ্ধিমতী মেয়ে তো। ঠিকঠাক সময়ে বুঝে গেছো, তাই না? দুজনের কথার মাঝে কয়েকজন পুরুষ ঘরে প্রবেশ করে। সবাই সাদা পোশাক পরা। সকলের হাতে চকচকে ট্রে। তাতে রাখা আছে বাহারি রকমের গহনা, ভারী কাঁসার চুড়ি, নাকফুল, কপালে টিপ, সাথে কিছু খাবার। এদিকে একজন ড্রেস নিয়ে দাঁড়িয়ে। ঘরের মধ্যে হঠাৎ যেন এক অদ্ভুত পার্থিব আনন্দের আয়োজন শুরু হলো, যা ঘরের আসল ভয়ঙ্কর পরিবেশের সাথে সম্পূর্ণ বিপরীত। ঘরটার বাতাস যেন থম মেরে যায়। সাদা পোশাকের লোকগুলো নিঃশব্দে সাজগোজের আয়োজন করছে। খাবারের ট্রেগুলো মাটিতে নামিয়ে রাখছে, কিন্তু বিরক্তি সারা শরীর দখল নেয় রোজার। ঠোঁট শক্ত করে আটে, ক্লান্ত ক্ষয়িষ্ণু শরীরটা দড়িতে বাঁধা। তবুও তার চোখ দুটো জ্বলে ওঠে বিদ্রোহে। ভ্রুজোড়া কুঁচকে তাকিয়ে থাকে যারার দিকে। যারা মুচকি হাসে, হেয়ালি স্বরে বলে, খাবার খেয়ে তৈরি হয়ে নেবে, আসরে যেতে হবে। কিসের আসর? শব্দগুলো যেন ঘরটা কাঁপিয়ে দেয়। বিন্দুমাত্র কাঁপে না রোজার গলা। ভীষণ রাগে জ্বলছে তার শরীর। যারা থেমে যায় এক মুহূর্তের জন্য। হঠাৎ মুখে লেগে থাকা হাসি আরো গভীর হয়ে ওঠে তার। সে ধীরে ধীরে রোজার দিকে এগিয়ে এসে কানে ফিসফিসিয়ে বলে, যে আসরে তোর মতোদের সাজিয়ে সাজিয়ে দেখানো হয়, শরীরের দাম ওঠানো হয়, গহনার ওজন দেখে ঠিক করা হয় কে কেমন খদ্দের পাবে।
রোজার চোখ এবার রক্তিম হয়ে উঠছে। দড়িতে বাধা পড়েও তার কণ্ঠে সেই পুরনো তেজ ফিরে এসেছে। যারার চোখে চোখ রেখে সে দাঁতে দাঁত চেপে বলে উঠল, আমাকে কি তোর মতো বেশ্যা মনে হয়? শব্দগুলো ঘরের বাতাসে কেটে ফেলে। যারার মুখ হঠাৎই থমকে যায়। পরের মুহূর্তে তার চোখ জ্বলে ওঠে, যেন স্ফুলিঙ্গে আগুন লেগেছে। সে তীব্র ক্ষিপ্রতায় ঝাঁপিয়ে পড়ে রোজার উপর। শক্ত হাতে রোজার গাল চেপে ধরে। আঙ্গুলগুলো রোজার গালে গভীরভাবে বসে যায়। যারা রাগে চিবিয়ে চিবিয়ে বলে ওঠে, সতীত্বের সূত্র বুঝি আমার তোর থেকে শিখতে হবে? ছ্যাঃ, দুই পুরুষের খাদ্য হয়ে আমার চরিত্রে আঙুল তুলছিস। কিছু থেমে থাকে। যারা গালের চাপ আরো কিছুটা বাড়িয়ে আবারও বলে, তোর মতো মা জন্যই রেহান আমার হাত থেকে ফিসলে গেছে। রোজার চোখে এবার তীব্র অবজ্ঞার ছায়া নেমে আসে। সে যন্ত্রণায় কুকড়ালে ঠোঁটের কোণে তাচ্ছিল্যের একটা পাতলা হাসি ফুটে ওঠে। গলা দিয়ে চাপা সরে ফিসফিসিয়ে বলে, তাহলেই ভাব তোর চরিত্র তোকে কোথায় নামিয়েছে। ভালোবাসার মানুষের সামনে নিজেকে চরিত্রবান নারী হিসেবে প্রেজেন্ট করতেও ভাগ্য লাগেছি। ঘৃণা হচ্ছে আমার তোর উপর। তোর মতো নষ্টা আমাকে ছুঁয়েছে, গা গুলিয়ে আসছে আমার। যারার হাতটা আরো শক্ত হয়, যেন রোজার চামড়া ছিঁড়ে ফেলবে। তার চোখ জ্বলে ওঠে, হিংস্রতা ঠোঁটে কাঁপতে থাকে গালি। ঘর জুড়ে ভারী নীরবতা নেমে আসে, যেন ঝড়ের ঠিক আগে সবকিছু স্তব্ধ হয়ে যায়। তাই নাকি সতীত্বের এত অহংকার? আজ তোকে আসরে ছাড়া হবে, দর তোলা হবে তোর, তারপর তোর ব্যক্তিত্ব হারাবি। যারা ধীরে ধীরে রোজার দিকে এগিয়ে এলো। তার চোখে বিদ্রুপের ছায়া, ঠোঁটে বিষাক্ত হাসি। সে মাটিতে বসে থাকা রোজার কাছে নেমে এসে নিজে হাতে দড়ির বাঁধন খুলে দেয়। বাঁধন খুলতেই দুজন সাদা পোশাক পরা পুরুষ দ্রুত এগিয়ে আসে, চেপে ধরে রোজা দুই বাহু। কিছুটা বাঁকা হাসে রোজা, ডানে বামে ঘাড় কাত করে পর্যবেক্ষণ করে। পুরুষটির মুখে দুষ্টু হেসে তাকায় সামনে থাকা রোজার দিকে। যারা গিয়ে ধীরে ধীরে হাত ধুয়ে আসে। প্লেটে খাবার বেড়ে এক লোকমা খাবার তুলে ধরে রোজার সামনে। আপাতত খেয়ে শক্তি সঞ্চয় করো পাখি, এরপর আর সুযোগ হবে না। কিছুটা মুচকি হাসে রোজা। কেন নয় সুইটহার্ট, আমি প্রস্তুত তোমার আসরের জন্যে। কপালে চিন্তার ভাঁজ পড়ে। যারা সেদিকে পাত্তা না দিয়ে রোজাকে খাওয়াতে ব্যস্ত হয়ে যায় সে। শত্রুর হাতে বিষকে মনে হয় মিষ্টি, তাই না সুইটহার্ট? সন্ধিহান চোখে রোজার দিকে তাকায়। যারা টুক করে চোখ টিপে দিয়ে ব্যাককলে হাসি দিয়ে আবারও বলে, তার মানে বলছিলাম খাবারগুলো ভীষণ সুস্বাদু, রাইট? বিকেলের আলো পেরিয়ে সন্ধ্যার আগমন এই ঘটে অন্দরমহলে। চারিপাশটা আলো সজ্জিত হয়েছে। চারিপাশে ঘিরে বসে রয়েছে বেশ নামি দামি লোকজন। ইব্রাহিম তালুকদার পাশে এক আসনে বসে মদের বোতল হাতে বকবক করছে। ঠিক তার পাশেই হ্যাংলা পাতলা এক লোক বসা, পরনে স্যুটটাই। বয়স কতই বা হবে, এই খুব 30-32। ওয়াইনের গ্লাসে এক চুমুক দিয়ে ইব্রাহিম তালুকদারের উদ্দেশ্যে বলে, আজকে আসরের সুইটস কোথায় তালুকদার সাহেব? মুচকি হাসে ইব্রাহিম তালুকদার। কপালে কিছুটা ভাঁজ করে তাকায় উপরের ঘরের দিকে। ঠিক তার পর মুহূর্তে আবারও সামনের দিকে তাকিয়ে হ্যাংলা পাতলা লোকটার উদ্দেশ্যে বলে, আরে ধৈর্য ধরুন সাহেব, ধৈর্য ধরুন। শুনেছি ধৈর্যের ফল নাকি মিষ্টি হয়, তো আজকে আপনাদের জন্য মিষ্টি অপেক্ষা করছে। সেই করা এক জিনিস। ঠোঁট গলিয়ে শয়তানি এক হাসি খেলে যায় হ্যাংলা পাতলা লোকটার মুখে। ইব্রাহিম তালুকদার আসন ছেড়ে উঠে দাঁড়ায়, এগিয়ে যান সিঁড়ির দিকে। দোতলার ঘরে রোজাকে সাজানো হচ্ছে বাহারি সাজের সাথে গা ভর্তি গহনা, ঠিক যেন বাইজি ঘরের কোনো বাইজিকে সাজানো হচ্ছে। পরানো হয়েছে সাদা রঙের এক চুড়িদার। যারা বেশ যত্ন নিয়ে সাজাচ্ছে রোজাকে। রোজা যেন বাধ্য মেয়ের মতো ফুটিয়ে তুলছে নিজেকে। লম্বা চুলগুলো বেনুনিতে গেঁথে দেওয়া হয়েছে। পুরো ঘর জুড়ে এক মিষ্টি গন্ধ মিশে আছে। রোজার সামনে বেশ বড় এক ড্রেসিং টেবিল ফুটে উঠেছে। তার মুখের প্রতিফলন কেমন যেন অপরিচিত লাগছে। সোনালি রঙের ঝুমকা কানে দুলছে। কপালের মাঝখানে ছোট্ট একটা টিপ। গলায় বসানো হয়েছে ভারী পাথরের নেকলেস, যা তার বুক ঢেকে রেখেছে প্রায়। হাত ভরা চুরির শব্দ টুংটাং করে উঠছে সামান্য নড়াচড়াতেই। কোমরের কাছে বেঁধে দেওয়া হয়েছে চওড়া সোনালি কোমরবন্ধ, যা তার শরীরকে আরও বেঁধে ফেলেছে গোপন শৃঙ্খলের মতো। পায়ে জড়ানো হয়েছে ঘুঙরু। সামান্য নড়তেই যেন গোপন সুরে বেজে ওঠে তা। রোজার কাঁধের উপর হালকা কিছুটা ঝুঁকে চুলের বেনিতে লাল ও সাদা গোলাপের গুচ্ছ গুজে দেয় যারা। রূপ যেন ধরছে না, মেটারে যেন সাক্ষাৎ এক পরীর দেখা মিলেছে। সাদা চুড়িদারের ভাঁজে গহনার ঝিলিক, চোখের কাজলের গভীরে যেন এক অদ্ভুত জ্যোতি লুকিয়ে আছে। যারা থেমে গেছে। তার হাতে থাকা চিরুনি মাঝ আকাশে থেমে চোখ শুধু রোজার মুখে আটকে। সাজানো শেষ হতে কয়েক মুহূর্ত ঘরটা যেন নিস্তব্ধ হয়ে যায়। শুধু দূরে কোথাও ঘুঙুরের ক্ষীণ শব্দ ভেসে আসছে। যারা ধীরে ধীরে রোজার চারপাশ ঘুরে দাঁড়ায়, যেন প্রতিটা দিক থেকে তার এই অপরূপ রূপ ধরে রাখতে চায় চোখে। রোজার ঠোঁট সামান্য কাঁপছে, শ্বাস ধীরে উঠানামা করছে, চোখ ভয়ঙ্কর রকমের শীতল। বসা হতে উঠে দাঁড়ায় সে, কিছুটা পিছিয়ে গিয়ে দাঁড়ায় যারা। রোজা হালকা ঝুঁকে যায় তার উপর, চোখে চোখ রেখে বলে,
সাজ মনে ধরেছে তো তোর? ভরকে যায় যারা। কেন জানি না রোজাকে সে একদম বুঝে উঠতে পারে না। যারার বুকের ভেতর কেমন অদ্ভুত শিরশিরে অনুভূতি ছড়িয়ে পড়ে। দরজায় টোকা পড়ছে, সকলের মনোযোগ ক্ষুণ্ণ হয়। যারা এগিয়ে গিয়ে দরজা খুলে ইব্রাহিম তালুকদার এসেছে। বাবা তুমি? নেশা না চললেও কেমন দুলছে ইব্রাহিম তালুকদার। ব্যাককলা হাসি দিয়ে তাকায় যারার দিকে, ভাঙা ভাঙা গলায় বলে, ও হে মাই গার্ল, রাতের অতিথিকে জলদি নিচে পাঠাও। নাক সিটকায় যারা। ইব্রাহিম তালুকদারের মুখ হতে ভেসে আসছে মদের গন্ধ। দূর হতে পুরো কাহিনী দেখছে। কোনো এক কারণে যারাকে তার ভীষণ মনে ধরেছে। এখন আপাতত এই চিন্তা সে মাথা থেকে সরিয়ে নিজেকে বাঁচানোর চিন্তায় মশগুল। তুমি যাও, আমি আসছি ওকে নিয়ে। যারার কথায় কুটিল হাসে ইব্রাহিম তালুকদার। কোনো প্রকার কথা না বলে যায় সে। নিচতে মিউজিকের শব্দ কানে আসছে। এদিকে রোজা গুনগুনিয়ে সুর মিলাচ্ছে সেই গানে। আয়নায় একবার পরখ করে নেয় নিজের সাজসজ্জা। যারা এগিয়ে আসে, হাত টেনে নিজের মুখোমুখি দাঁড় করায় রোজাকে। তোমার ভয় করছে না? ফিক করে ঠোঁট গলিয়ে কিছুটা মুচকি হাসে রোজা। সহসায় হাত রাখে যারার কাছে। দরজার দিকে যেতে যেতে বলে, ভুলে যেও না আমি তোমার শত্রু। শত্রুর প্রতি এত মায়া থাকা ভালো নয়, তবে ভুল কিছুও নয়। রোজা হাত নামিয়ে দিয়ে তার ছেলের এক হাসি হাসে যারা। ভঙ্গুর হৃদয়ের ব্যথাতুর মন নিয়ে বেশ কিছুক্ষণ তাকিয়ে থাকে। রোজার চোখে অজান্তেই কাঁপা কাঁপা গলায় বলতে থাকে, আজ যদি আমার ভালোবাসা তোমায় না চাইতো, তবে বিশ্বাস করো আমি তোমায় কখনোই এই নরপিশাচদের মাঝে ছেড়ে দিতাম না। আমি তোমাকে ভীষণ ভালোবাসি, আর সে তোমাকে ভালোবাসে। মুচকি এসে আরো কিছুটা কাছে এসে আবারও যারার কাছে হাত রাখে রোজা। বেশ শান্ত কণ্ঠে বলে, চলো তবে। ছলছল চোখে রোজার দিকে তাকে আবারও দৃষ্টি ঘুরিয়ে নেয়। বিনা বাক্যে হাঁটা ধরে বাহিরের পানে। আসর যেন ধীরে ধীরে তুঙ্গে উঠেছে। লাল নীল আলোয় সাজানো প্রশস্ত ঘর জুড়ে ছড়িয়ে আছে এক ধরনের উষ্ণ অথচ গোপন উল্লাস। কোণের দিকে বসে থাকা বড় বড় ব্যবসায়ীদের মুখ লালচে আভা। কেউ ধোয়ার কুণ্ডলি ছেড়ে ভাবলে সেন চোখে মেয়েদের দিকে তাকিয়ে আছে। আবার কেউ হাতে ঝকঝকে গ্লাস নিয়ে ধীরে ধীরে ওয়াইনে চুমুক দিচ্ছে। মাঝখানে গালিচা বিছানো ফাঁকা জায়গায় কয়েকজন মেয়ে পায়ে ঘুঙুর বেঁধে তালে তালে নাচছে। ঘরের হালকা ধূপ অ্যালকোহলের মিশ্র গন্ধের সাথে সে ঘুঙুরের ঝঙ্কার মিলেমিশে এক অদ্ভুত মোহময় আবহ তৈরি করেছে। এক পাশে দু একজন মেয়ে সোহাগী হাসিতে অতিথিদের কানে কানে কিছু বলছে, আর অন্য পাশে গানের সুরে দুলছে পর্দা। ওই তো এক পাশে বসে এক মাঝবয়সী লোক কাওয়ালি ধরেছে। তার গান যেন পুরো আসরের এক চমক। যারা দ্রুত হাতে টেনে নিয়ে আসছে রোজাকে। তার হাতে শক্ত করে ধরা রোজার কবজি। উপরতলার ঘর থেকে নিচে নামার প্রতিটা ধাপে রোজার পায়ের ঘুঙুরের হালকা শব্দ বেজে উঠেছে, যা মিলেমিশে যাচ্ছে আসরের ভেতরের গানের তালে। হঠাৎই কাওয়ালির তালে চলা গানের স্রোত থেমে গেল। মাত্রই সুরে ডুবে যাচ্ছিলেন ইব্রাহিম তালুকদার। ওয়াইনের গ্লাসে আঙ্গুল ঘোরাতে ঘোরাতে চোখ বুজে সুরের উঠানামা মাপছিলেন। গান থামতে যেন ভেতরে এক অস্বস্তি এসে চেপে ধরল। ঠোঁটের কোণে অল্প বিরক্তির রেখা স্পষ্ট হয়ে উঠল। ঠিক তখনই চোখ গেল সিঁড়ির দিকে। লাল নীল বাতির ছায়া মেখে ধীরে ধীরে রোজাকে টেনে নিচে নিয়ে আসছে যারা। রোজার সাজটা আজ অদ্ভুতভাবে চমকে দেওয়ার মতো। সাদা চুড়িদার, গলায় সোনালি গয়না, চোখে ঘন কাজল, ঠোঁটে এক রক্তিম আভা। যেন আলো আর ছায়ার মাঝখানে দাঁড়িয়ে থাকা এক লাস্যময়ী নারী। ইব্রাহিমের চোখ এক মুহূর্ত স্থির রইল তাদের উপর। তারপর ঠোঁটের কোণে টেনে আনলেন কুটিল এক হাসি। ঘরে উপস্থিত কয়েকজন অতিথিও সেই দিকেই তাকিয়ে আছে। কেউ চাপা ফিসফিস করছে, কেউ মাপছে রোজাকে তাদের চোখের দৃষ্টিতে। ইব্রাহিম তালুকদার ধীরে ধীরে গ্লাসটা ঠোঁটে তুললেন। চোখ কিন্তু সিঁড়ি ছেড়ে গেল না একবারের জন্য। আসরের গুঞ্জন যেন এক মুহূর্তে থমকে গেল। যারা রোজাকে এনে দাঁড় করালো ঘরের মাঝখানে। লাল নীল আলোয় রোজার মুখটা যেন এক অদ্ভুত আভায় ঝলসে উঠছে। এদিকে চারিপাশের চোখগুলো ক্ষুধার্ত শিকারীর মতো তাকিয়ে আছে তার দিকে। ঢুলু ঢুলু পায়ে এগিয়ে এলো ইব্রাহিম তালুকদার। হাতে এখনো অর্ধেক ভরা গ্লাস, ঠোঁটে মদে ভেজা হালকা হাসি। রোজার সামনে এসে দাঁড়াতেই ঘরের ভেতর যেন এক ধরনের নীরবতা নেমে এলো। ইব্রাহিম ধীরে ধীরে হাত বাড়িয়ে রোজার লম্বা চুলে আঙ্গুল বুলিয়ে ফিসফিসিয়ে বলে, এসেছো তবে? বাপের বয়সী এক লোকের মুখে থেকে এমন বাজে কুরুচিপূর্ণ প্রশংসা শুনে রোজার মুখে ভাঙন নেই। ঠোঁটে তার সেই চিরচেনা বাঁকা হাসির সাথে তার ছেলে সুতীক্ষ্ণ ধার। হঠাৎই রোজার ডান হাতের বাহু শক্ত করে চেপে ধরলেন ইব্রাহিম তালুকদার। নির্দয়ের এক ভঙ্গিতে রোজার শরীরটা কিছুটা ঘুরিয়ে দিলেন। পায়ের ভারসাম্য মুহূর্তে নষ্ট হয়ে গেল। সে হোঁচট খেয়ে ধপ করে পড়ে গেল চকচকে ফ্লোরে। মাতাল কণ্ঠে হাত উঁচিয়ে ঠোঁটে কুটিল তাচ্ছিল্য মেখে ইব্রাহিম তালুকদার বলে, আচ্ছা, আজ এই আসরের প্রধান আকর্ষণ তুমি, তোমার রূপ। ঘরের এক কোণে কেউ মদের গ্লাস ঠোকাঠুকি করলো, আর চারিপাশে নীরব বিদ্রুপের ঢেউ বয়ে গেল। একটুও নড়চড় নেই রোজার। চোখ দুটো তীব্র শীতল। হঠাৎ করে আবারও বেজে উঠল কাওয়ালি। তবলার প্রথম আঘাতে যেন রোজার শরীরের ভেতর জমে থাকা সমস্ত আগুন ছড়িয়ে পড়ল। কাওয়ালির তালে তুলতেই নাচিয়ে তুলে পা সাথে সাথে পুরো ঘরে ছড়িয়ে পড়ে ঘুঙুর বেজে ওঠার শব্দ। লাল নীল আলোয় তার চোখে ঝলসে উঠল অদ্ভুত এক দীপ্তি। সুরের ওঠানামার সাথে সাথে সে ধীরে ধীরে উঠে দাঁড়ায়। একটু একটু করে এগিয়ে আসছে মাঝ বরাবর। ইব্রাহিম তালুকদার তখনও আসরের মাঝে নেই দাঁড়ানো।
রোজা একেবারে ইব্রাহিম তালুকদারের সামনে, চারিপাশের চোখগুলো শিকারী উল্লাসে ভরে উঠছে। এদিকে রোজা মত্ত তার শিকারী ফাঁদ পাততে। সে হালকা ঘুরে চারিপাশে এক চক্কর দিল, বাতাসে ঘুরে উঠল তার লম্বা চুলের সুগন্ধ। তারপর ঝুঁকে এসে ইব্রাহিমের কানের কাছে ঠোঁট চুইয়ে ফিসফিস করে বলল, যে নারী যত বেশি রূপবতী সেই নারী ঠিক ততটাই বিষাক্ত। এক ছোবলে মৃত্যু নিশ্চিত। প্রস্তুতি নিন। ধীরে ধীরে তীব্র হতে থাকে কাওয়ালির সুর। রোজা হাত পা দুলিয়ে নৃত্য করতে থাকে। তালে তালে বেজে চলেছে ঘুঙুরুর। অপর পাশে নেশায় ডুবে যাচ্ছে বড় বড় ব্যবসায়ীরা। সুটটাই থাকলেও নির্ঘাত একটা জানোয়ারের থেকেও কম কিছু নয়। ঘেন্না হচ্ছে রোজা, তবে নিজেকে বাঁচাতে শান্ত থাকতে হবে তাকে। থেমে যায় তবলা সুর। বৃদ্ধা চেঁচিয়ে উঠে প্রখর হতে থাকে কাওয়ালি। ধীরে ধীরে সুরের তালে আবারও মেতে উঠে আসর। বৃদ্ধার কণ্ঠে যেন এক ধরনের কুমন্ত্রণা। সুরের ঢেউ গিয়ে লাগছে দেয়ালে, ফের ফিরে আসছে মানুষের বুকের ভেতর। রোজা দ্বিতীয়বারের নাচের তাল তুলতে ঘুঙুরের ঝংকার মিলল তবলার আঘাতে। তার চলন দৃঢ় অথচ মোহময়। প্রতিটা পদক্ষেপ যেন সুরের গায়ে আঙ্গুল বুলিয়ে দিচ্ছে। একে একে ঘরের কোণ থেকে থেমে থাকা অন্য মেয়েরাও এগিয়ে এলো। রোজার চারিপাশে অর্ধচক্র তৈরি করে তালে তালে নাচতে শুরু করলো। লাল নীল আলোয় ঘূর্ণি খাওয়া চুড়িদার, ঝকমকে গয়নার ঝলক আর নাচের সাথে তাল মিলিয়ে ভেসে আসা চাপা হাসির শব্দ মিশে গেল কাওয়ালির গানে। এদিকে ব্যবসায়ীরা মদের গ্লাস হাতে একে একে তলিয়ে যেতে লাগলো নেশার সমুদ্রে। কারো চোখ আধো বন্ধ, কারো হাত গ্লাসে স্থির। ঠোঁটের কোণে মাতাল হাসি ঝুলে আছে। টেবিলের উপরে বরফ গলে পানি হয়ে পড়ছে, কেউ খেয়ালও করছে না। মদের গন্ধ এত ভারী হয়ে উঠল যে ধূপের গন্ধ যেন ঢেকে গেল। রোজার চোখ জোড়া ধীরে ধীরে লাল হতে থাকে। নিখুঁত চোখে পর্যবেক্ষণ করতে থাকে ঘরের প্রতিটি কোণা। তার পায়ের তাল, দেহের বাঁক আর মুখের অভিব্যক্তি সবই যেন এক হিসাবি ছন্দে বাঁধা। চারিপাশে মদের ধোঁয়া আর মাতাল উল্লাসে ঢেকে যাওয়া আসরে সে নাচের ভিতর লুকিয়ে রাখছে এক অদৃশ্য বার্তা। লোকেশন আবার ট্র্যাক করেছে নির্ণয়। জিপিএসের শেষ সিগন্যাল দেখিয়েছে রাজকীয় পুরনো দিনের গৌরবময় বাড়িটাকে। বেশ কিছুক্ষণ আগে থেকে তার গাড়ি এসে থেমে আছে বাড়ির সামনে, তবে দরজা খোলেনি। ভিতরে আলো আধারির ফাঁক গুনে চারিপাশে ছায়ায় নড়াচড়া মাপছে। কিছু সময় বাদে ধীরে ধীরে নিজেকে মুখোশের আড়ালে ঢেকে নেয় সে। কালো কাপড়ে মুখের অর্ধেক ঢাকা, চোখে কেবল এক স্থির শিকারী দৃষ্টি। এদিকে রেহানও এসে পৌঁছেছে, তবে কিছুটা পরে। আজ তাদের দুজনের গন্তব্য একই, তবু তারা একসাথে নয়। একে অপরের উপস্থিতি নিয়েও যেন বেশ বিরক্ত। অপরদিকে ইব্রাহিম তালুকদার আজ নিজেকে সঁপে দিয়েছে একমাত্র ধ্বংসের খেলায়, যে খেলায় বহু বছর আগে হারিয়েছিল 5 জনের প্রাণ। আজ আর দুই পুরুষের মধ্যে প্রকাশ্য ঝগড়া নেই, কিন্তু শত্রুতা কি কোনোদিন আসলে শেষ হয়? নির্ণয় ধীর পায়ে নেমে দাঁড়ায় গাড়ি হতে। অন্ধকারের মধ্যে নিজেকে মিলিয়ে নেয়। রেহানও তার কয়েক মুহূর্ত পরে বের হলো গাড়ির ভেতর থেকে। তার গাড়ির হলুদ আলোতে দুজনাই ঠিক মুখোমুখি, যেন পাশাপাশি দাঁড়ানো বাঘ আর সিংহ। দুজনের চোখে একই তীক্ষ্ণ দৃষ্টি, শিকারী স্থিরতা। তবে যতই হোক, রাজত্ব কিন্তু সিংহের। ক্ষমতার গর্জনের প্রতিধ্বনি সব তার দিকে ঝুঁকে থাকে। এক মেয়ের জন্যই পাগল হয়ে গেছে এই দুই প্রাণ। রক্তে, অহংকারে আর দখলদারিতে জড়িয়ে গেছে তাদের জীবন। ভালোবাসা সেই শব্দ এখানে তুচ্ছ, কারণ যেটুকু আছে তার ভেতরে নেই কোমলতা, আছে কেবল অধিকার আর দখলের যুদ্ধ। দুজনের কারোই নেই কোনো কমতি। একজন বন্য আগুনের মতো, অন্যজন বরফ ঢাকা বিষের মতো। রিয়ান কিছুটা এগিয়ে এসে হাত রাখলো নির্ণয়ের কাঁধে। চোখে ঠান্ডা কৌতূহল। সামনে দাঁড়ানো রেহানকে সে কিছুক্ষণ নীরবে মেপে নিল। কোনো কিছুই যেন রেহানের চোখের আড়াল হয় না। সে এক পা এগিয়ে এসে গাড়ির ধারে হেলান দেয়। ফোঁস করে এক নিঃশ্বাস ছাড়ে নির্ণয়। রাগে গজগজ করছে সে। বাঁকা হাসে রেহান। কিছুটা নাটকীয় ভঙ্গিতে বলে, গন্তব্য যখন এক, শিকারও যখন একজন, নিশানা তো একটাই, তবে কি আমাদের এক হয়ে কাজ করাটাই শ্রেয় নয়? রেহানের দিকে তেড়ে যেতে নিতে নির্ণয় এই প্রস্তাব যেন একদম মেনে নিতে পারছে না সে। তবে মাঝপথে বাধা হয় রিয়ানের হাত। ভাই কি করছো? নির্ণয়ের বুক ওঠানামা করছে দ্রুত শ্বাসে। চোখ এখনো রেহানের দিকে স্থির। মাথা ঠান্ডা করো, ও ঠিক কথাই বলেছে। ভেতরে রোজ কি অবস্থায় আছে আমাদের কারো জানা নেই। বাঁকা হাসি খেললো রেহানের ঠোঁটে। গলায় হালকা কর্কশতা মিশিয়ে সে বলল, বোঝাও শালাবাবু, বোঝাও। ভেতরে কিন্তু আমার জান পাখি রয়েছে, তার বিন্দু পরিমাণ ক্ষতি চাই না। বোঝাও তোমার ভাইকে। তার চোখে এক অদ্ভুত শীতল দৃষ্টি, যেন কথার আড়ালে ছুরি লুকানো। চারিপাশের বাতাস ভারী হয়ে এলো। রিয়ানের বুকের ভিতর কেমন ঠান্ডা কাঁপুনি নামতে লাগলো। হঠাৎ কালো কাপড়ে মোড়া এক অচেনা অবয়ব দেখা মিলে বাড়ির প্রবেশদ্বারের কাছে। সেদিকে তাকিয়ে নির্ণয় থমকে যায়। তার দৃষ্টি মুহূর্তে কঠিন হয়ে ওঠে। ঠোঁটের কোণে সতর্কতার ছাপ। ইশারায় সে রিয়ানকে দরজার দিকে তাকাতে বলে। রিয়ানও থেমে যায়। শরীরের সব পেশি টান টান হয়ে ওঠে। মুহূর্তে রিয়ান রেহানের চোখের ভাষায় যোগাযোগ হয়ে যায়। নীরব, তীক্ষ্ণ, প্রস্তুত। পারি যেন বোঝা না যায় ওই কালো কাপড়ের মানুষটা শত্রু নাকি দূত। ধীরে ধীরে ছায়া মানব প্রবেশ করতে থাকে বাড়ির ভেতরে। নির্ণয় মাথার টুপি টেনে ধীরে ধীরে এগিয়ে যায় সেদিকে। প্রবেশ দ্বারে তেমন পাহারা নেই। ভিতরে হয়তো কোনো বিপদ পেতে রয়েছে। রেহানও পড়ে নেয় মাস্ক। একটু একটু করে এগিয়ে যায় বাড়ির দিকে। বেশ শান্ত নীরবে এগিয়ে চলেছে তিনজন। এদিকে গাড়ির ভেতরে বসা
নির্ণয়ের কানে ব্লুটুথ ইয়ারফোন থাকায় গাড়িতে বসে নির্দেশনা দিচ্ছে সে নির্দেশনা মোতাবেক এগিয়ে চলেছে তিনজন। আজ যেন শত্রু বন্ধ হয়ে গিয়েছে। তিনজনের পদক্ষেপ সমান তালে চলছে। কিছু দূর এগোতেই কানে ভেসে আসে কাওয়ালির সুর। হয়তো বাড়ির উপরতলা থেকে আসছে, না হলে নিচতলায়। বেশ ভাবায় তিনজনকে। কোথাও কোনো গার্ড নেই, মানে কি? ভেতরে প্রবেশ করে তিনজন। ছায়াটা কোথায় যেন হারিয়ে গেছে। আশ্চর্যের ব্যাপার হলো বিনা বাধায় অন্দরমহলে প্রবেশ করেছে তারা। চারিপাশে বেশ বড় বড় ব্যবসায়ী ভিড় জমেছে। তাদের মাঝখানে নাচ করছে কয়েকজন মেয়ে। একদিকে বাবার পাশে মদের গ্লাস হাতে বসে রয়েছে যারা। এই মেয়েকে এখানে দেখে যেন এই মুহূর্তে মাথায় খুন চেপে যায় রেহানের। হঠাৎ গুলির শব্দে চারিপাশ কেমন স্তব্ধ হয়ে যায়। ব্যবসায়ীরা সবে যে যার যার মতো করে নিজেকে গুটিয়ে নেয়। একজন পুরো মাতাল হয়ে গিয়েছে, কিন্তু যান বাঁচাতে নিজেকে গুটিয়ে নিচ্ছে। নাচনেওয়ালি মেয়েরা থেমে যায়। কি আশেপাশে কোথাও নেই রোজা। এই তো কিছু সময় আগেও নেশায় মাতাল হয়েছিল ইব্রাহিম তালুকদার। তবে হঠাৎ নিজেকে সামলে তোলে। এই মোক্ষম সময়ের অপেক্ষায় ছিলেন তিনি। ধীরে ধীরে উঠে দাঁড়ায় যারা। মুখোশের আড়ালে থাকা তিন ব্যক্তিকে চিনতে বেশ কষ্ট হয় মেয়েটা। তবে ইব্রাহিম তালুকদার একটুও চিনতে ভুল করে না তারা। হাসি হাসি মুখে এগিয়ে আসে নির্ণয়ের কাছে, বেশ উচ্ছ্বসিত গলায় বলে ওঠে, ওয়েলকাম ওয়েলকাম মিস্টার চৌধুরী, ওয়েলকাম। এই সময়ের অপেক্ষায় ছিলাম এত বছর। শক্ত হতে থাকে নির্ণয়ের হাতের পেশিগুলো। কেমন ফুলে উঠেছে, মুষ্টিবদ্ধ করে নিয়েছে হাত। নাচের আসর ভেঙে গিয়েছে অনেক সময়। একে একে চলে গিয়েছে সবাই। যারা ধীরে ধীরে এগিয়ে এসে দাঁড়ায় বাবার পাশে। ইব্রাহিম তালুকদার হাত বাড়িয়ে জড়িয়ে নেয় মেয়েকে। তো মিস্টার চৌধুরী, এভাবে চোরের মতো লুকিয়ে বুঝি প্রাণভোমরা বাঁচাতে এসেছেন? একটানে নিজের মুখোশ খুলে ফেলে নির্ণয়। দ্রুত গিয়ে চেপে ধরে ইব্রাহিম তালুকদারের পাঞ্জাবির কলার। কুত্তার বাচ্চা, আমার রোজ কই? ফিক করে হেসে উঠে ইব্রাহিম তালুকদার, যেন কোনো মজার কৌতুক শুনছে সে। আলগা হয় নির্ণয়ের হাত। নির্ণয়কে কিছুটা ধাক্কা দিয়ে পিছনে সরাতে ব্যালেন্স হারায় সে, পড়তে নেয়। তবে তার আগে দু হাতে আগলে নেয় রেহান। পাখিকে খাঁচায় পড়েছি, হিংস্র পশুর খাদ্য বানাতে সিংহের মুখে ফেলেছি। অগ্নিচোখে ইব্রাহিম তালুকদারের দিকে তাকায় রেহান। ইতিমধ্যে নিজেকে সামলে নিয়েছে নির্ণয়। তেতে উঠে রেহান। আমার ফুলে বিন্দু পরিমাণ টাচ লাগলে তোর আর তোর মেয়ের কলিজা শিয়াল কুকুরের খাদ্য হবে। হো হো করে পুরো ঘর কাঁপিয়ে হেসে উঠে ইব্রাহিম তালুকদার। যারা বেশ ভয় পেয়েছে। ইব্রাহিম তালুকদার হাত দিয়ে নাক মুছে এক পা করে এগিয়ে আসেন রেহানা নির্ণয়ের কাছে। কণ্ঠে এক ব্যঙ্গার্থ নিয়ে হিসিয়ে বলেন, 2 রাজার এক প্রাণ ভোমরা। বাহ, দেখতে ভালোই লাগে। ভালোবাসা, তাই না? নষ্টের জন্য ভালোবাসা। মাত্রই দরজা দিয়ে অন্দরমহলে প্রবেশ করছিল প্রেম। রোজার নামে বলা অশ্লীল কথাতে মস্তিষ্কের নিউরনগুলো ছোটাছুটি করছে। তার দ্রুত পায়ে এগিয়ে এসে চেঁচিয়ে বলে, তোর ওই মুখে আর একবার মেহেরিনের নামে নোংরা কথা শুনলে তোর ঠোঁট টেনে ছিড়ব, সুর। একে একে সকলের নজর তখন প্রেমের উপর। ইব্রাহিম তালুকদার আর চোখে একবার পর্যবেক্ষণ করে নেন প্রেমকে। বেশ হাসি হাসি কণ্ঠে বলেন, আরে অফিসার, তুমি এসে গিয়েছো। তা তোমারও প্রাণ ভোমরা বুঝি যোগ আছে ওই মেয়ে? কি কাণ্ড বলো! 1 ফুল 3 মালি। তার সার্ভিস কেমন? আমার ভীষণ জানতে ইচ্ছে করছে। সকলের মনোযোগ যখন প্রেমে আবদ্ধ, রেহান বেশ চতুর বুদ্ধিতে এগিয়ে গিয়ে ছুরি ধরে জারার গলায়। সহসায় চেঁচিয়ে ওঠে জারা, বাবা। এত সময়ের হাসি হাসি মুখটা কেমন পানসে হয়ে যায় ইব্রাহিম তালুকদারের। ঠিক সেই সময় উচ্চ শব্দে হেসে ওঠে রেহান। এদিকে যারার চোখে মোহনীয়তা। দু চোখ ভরে দেখছে তার প্রিয় মানুষের হাসি। আচ্ছা, এত বছর তবে কেন হাসেনি মানুষটা? এই হাসিটা দেখলে হয়তো আরো আগেই মারা পড়তো মেয়েটা, অথচ তার ভালোবাসার মানুষ কিনা আজ তার গলায় ছুরি ধরেছে। মেহের কোথায়? আবারও উচ্চ শব্দে হেসে ওঠে ইব্রাহিম তালুকদার। হয়তো এখনো কোনো সিনেমার শুটিং চলছে। তা তোমরা কি ভেবেছ, এই পরের মেয়ের গলায় ছুরি ধরলে আমি বুঝি আমার পাখির খোঁজ দেব? চোখ জোড়া ছলছল করে উঠে যারা। পরের মেয়ে বলতে কি বুঝাতে চেয়েছেন ইব্রাহিম তালুকদার? কাপা কাপা গলায় বলে, পরের মেয়ে? এসব কি বলছো বাবা? হাসি থামিয়ে কঠিন চোখে যারার দিকে তাকায় ইব্রাহিম তালুকদার। কাট কাট কণ্ঠে বলে, তুই আমার মেয়ে না, তোকে অ্যাডপ্ট করেছিলাম। আমার ছেলেকে তো কত আগেই এই 2 জানোয়ার ছিঁড়ে খেয়েছে। তোকে দিয়ে আমার কার্য সম্পূর্ণ করব, তাই তোকে রেহানকে নজরে রাখতে পাঠিয়েছিলাম। আর এদিকে ছোট সিংহের কাছে পাঠিয়েছিলাম আমারই বোনের ছেলেকে। ঠিক সেই মুহূর্তে পরনে গেঞ্জি আর কালো ট্রাউজার পরে সিঁড়ি বেয়ে নিচে নামতে থাকে অপূর্ব। পিছন হতে ফিসফিস কণ্ঠে বেশ 2 একবার নামটা বিড়বিড় করে রিয়ান। মুহূর্তে মাথায় আসে ত্রিধা রিধিমার কথা। ব্রো, বাকি কথা বলার আগে মাঝপথে তাকে থামিয়ে দেয় ইব্রাহিম তালুকদার। কি ভাবছো?
তোমার বউ আর বোন? আবারও হো হো করে হেসে ওঠে ইব্রাহিম তালুকদার। অপূর্ব এগিয়ে এসে দাঁড়ায় ইব্রাহিম তালুকদারের পাশাপাশি। ইতিমধ্যে তিধার রিধিমাকে নিয়ে আসে বেশ কয়েকজন গার্ড। মুখে টেপ লাগানো দুজন, আর কিছুটা ঝুঁকে ফিসফিসিয়ে ওঠে ইব্রাহিম তালুকদার। মনে পড়ে সেই দিনের কথা, অতীত, বেশ বহু বছরের এক অতীত যা বদলে দিয়েছে এক পরিবারের সাথে এক ছেলের সম্পর্ক। ভঙ্গুর হয়েছে দুটো ছেলের বন্ধুত্ব। বছরের পর বছর পেরিয়ে গেছে, তবুও অতীত যেন এখনো পেছন ছাড়েনি। নির্ণয়, রেহান বয়স দুজনার অল্প। রোজা যেহেতু পরিবারের সকলের ছোট, সেই মোতাবেক আদরটাও সবচেয়ে বেশি। সকলের চোখের মনি হওয়ার সাথে সাথে দুই পুরুষের প্রাণ। কাহিনী সঞ্চার হয় নির্ণয়ের বিয়ের পর। সেবার রোজাকে বাগান থেকে ফুল তুলে দিয়েই রেহান নিয়ে গিয়েছিল চৌধুরী বাড়ির উত্তরের সেই বকুল গাছের নিচে। গাছের নিচে পুরো ছড়িয়ে ছিটিয়ে থাকা ফুল রোজা ছোট ছোট হাতে তুলে দিবে বলেই প্ল্যানিং ছিল রেহানের। বড় বিল্ডিং, মাঝের দিকটায় বেশ ফাঁকা, তবে উত্তরে এক ধারে তালুকদারের গুদাম ঘর। ইয়া বড় এক বিল্ডিং পেরিয়ে ঠিক গুদাম ঘরের কাছে আসতে কেমন ভয়ে সিটিয়ে যেতে লাগলো ছোট রোজা। বারবার বলছিল, এটা কোন জায়গা, আমি যাব না। রেহান শুনবার পাত্র নেই। হঠাৎ রোজার কান্নার তোর বেড়ে যায়। রেহান বেশ শান্ত করতে চাইছে মেয়েটাকে, তবে এই মেয়ে যেন চুপ হবার নয়। মাত্রই রোজাকে কোলে তুলতে নিয়েছিল রেহান, এমন সময় তার হাতকে আটকে দেয় ইমন তালুকদার বয়সে রেহান নির্ণয়ের বেশ বড়। ছোট রোজা গুটিয়ে গিয়ে বারবার খামচে ধরে রেহানের শার্ট। ইমন বেশ জোরে এক ধাক্কা দেয় রেহানকে, কিছুটা পিছিয়ে যায় সে। তাকে পেঁচিয়ে থাকা রোজা গিয়ে ছিটকে পড়ে মাটিতে, মাথাটা বেশ কেটে যায় তার। রেহান এগুতে গেলেই ইমনের সাথে থাকা তার বন্ধু আটকে দেয় তাকে। তখনও মাটিতে বসে ফুপিয়ে কাঁদছে রোজা। ইমন এগিয়ে এসে চেপে ধরে রোজার গাল। ফর্সা গালে চাপ পড়তে মুহূর্তে লাল বর্ণের হতে থাকে তার। বেশ লম্বা ট্যাক চুমু খায় রোজার ঠোঁটে। ইমনের বয়স তখন কতই বা হবে, খুব জোর 15 বছরের এক ছেলে কিনা 5 বছরের এক বাচ্চা মেয়েকে মোলেস্ট করছে। ইমনের 4 বন্ধুর হাত থেকে ছুটতে পারছে না রেহান। উচ্চস্বরে বেশ হাসির রোল পড়ে যায়। ছেলেগুলো খুব বিশ্রীভাবে হাসে। রোজার কান্নায় যেন ফাঁকা স্থান ফেটে পড়ে। বেশ ঝাড়া দিয়ে নিজেকে ছাড়িয়ে নেয় রেহান। ছুটে গিয়ে বসে পড়ে রোজার কাছে। কান্না করে লাল হয়ে উঠছে মেয়েটা। রেহান রাগী চোখে তাকায় ইমনের দিকে, চোখে যেন আগুন ঝরছে। রোজা যে জায়গায় পড়েছিল ঠিক তার পাশে বেশ বড় এক পাথর কাপা কাপা হাতে তুলে নেয় সে। ইমন আরো কিছুটা ঝুঁকে আসে রেহানের দিকে, চেপে ধরে রেহানের গাল। এই শালা, এই বুলবুলি তো নির্ণয় চৌধুরী। তুই মাতারি এত লাফাস কেন? এখান থেকে সুযোগ নেবার চাও নাকি? সে চাইবার পারো, তবে আমরা ভাগ নেই। তেতে উঠে রেহান দাঁতে দাঁত চেপে বলে, রোজ এখনো একটা ফুল, তুই কিনা নোংরামির ভাবছিস? কথা শেষ করে হাতে নেওয়া পাথর দিয়ে আঘাত করে ঠিক ইমনের নাক বরাবর। মুহূর্তে যেন নাক হতে গলগল করে বেরিয়ে এলো লাল তরল। মুহূর্তে ইমনের সকল বন্ধু এসে আগলে নেয় ইমনকে। এর মধ্যে সামির নামের এক ছেলে গিয়ে চেপে ধরে রেহানের গলা। দম আটকে আসছে। কেমন ভয়ঙ্কর এক পরিস্থিতি। রোজা সব দেখে কেমন ডুকরে উঠছে। রক্ত দেখে হঠাৎ করে অচেতন হয়ে পড়ে মেয়েটা। রেহান কাঁধ হালকা ঘুরিয়ে তাকায় রোজার দিকে। নিজেকে বেশ শান্ত করে শক্ত হাতে আবারও তুলে নেয় একটা পাথর। বেশ জোরেই তা মাথায় মারে সামিরের। এক মুহূর্তে মাটিতে নেতিয়ে পড়ে ছেলেটা। মাথা হতে রক্ত ঝরতে শুরু করে। বাকিরা বেশ ভয় পেয়ে যায়। ইমন নিজের কথা বলে এগিয়ে আসে সামিরের কাছে। অনবরত রক্ত পড়ছে। কিছু সময়ের মধ্যে জ্ঞান হারায় সামির। চারিপাশে এক নিস্তব্ধতা। রোজার অবস্থা খারাপ। রেহান হাত বাড়িয়ে কোলে তুলতে চায় রোজাকে, আবারও বাধা আটকে দেয় ইমন। তবে ইতিমধ্যে সেখানে আগমন ঘটেছে নির্ণয়ের। কাহিনী ভীষণ দ্রুত হয়। পুরো বাড়ি খুঁজেও যখন রোজার দেখা মেলেনি, বাগানে সেই পথ ধরে এদিকে এগিয়ে আসছিল সে। রোজা অবচেতন, কপালের কোণে শুকনো রক্ত। এদিকে রোহানকে আটকে রেখেছে ইমন। মুহূর্তে যেন হিংস্র বাঘের ন্যায় গর্জে ওঠে নির্ণয়। তার প্রথম আক্রমণ গিয়ে পড়ে ইমনের ওপর। বাকি দুজন ভয়ে পালিয়েছে অনেক আগে। প্রায় বেশ কিছু সময় বেধড়ক মারে সে ইমনকে। আশেপাশে কোনো খেয়াল নেই তার। রেহান বারবার সরিয়ে আনতে গিয়েও ব্যর্থ। লাস্ট ইমনের নিঃশ্বাস যখন ফুরিয়ে এলো, ততক্ষণে শান্ত হয় নির্ণয়। রোজার কথা মাথায় আসতে এগিয়ে এসে বসে রোজার পাশে কোলে তুলে নেয় ছোট্ট নাদুস নুদুস শরীরটা। রেহান ধরতে যায়, তবে নির্ণয় তেজি দৃষ্টি যেন মাঝপথে থামিয়ে দেয় তাকে। নির্কুঞ্জে ফিরে আসতে রোজাকে নেওয়া হয় হাসপাতালে। অতিরিক্ত ভয় আর ব্লাড ফোবিয়াতে মেয়েটা ভুগেছে বেশ কিছু মাস। খুনের খবর ছড়িয়ে পড়ে প্রতিটা নিউজ চ্যানেলে। মুহূর্তে ঝড় বয়ে যায় পুরো চৌধুরী পরিবারে। রোজার অসুস্থতার সাথে খুনের আসামি কিনা বাড়ির বড় ছেলে ভেঙে পড়েন রেজওয়ান চৌধুরী। সিদ্ধান্ত নেওয়া হয় দুজনের বিদেশ পাঠানো হবে। তাদের উজ্জ্বল ভবিষ্যতের কথা ভেবে সেদিন দেশ ছাড়া করা হয়েছিল দুজনকে। তবে প্রমাণ লোপাটে পরবর্তীতে বাকি 3 জনকেও শান্তির ঘুম উপহার দিয়েছিল দুজনে। দোতলার ঘর হতে কিছু পড়ার শব্দে অতীতের ধ্যান হতে বেরিয়ে আসে সকলে। পরিস্থিতি বেগতিক। সকলের ধ্যানের মাঝে উধাও হয়েছে এক ব্যক্তি। প্রেমের দেখা নেই। ব্যাপারটা খেয়াল হতে চেঁচিয়ে ওঠে অপূর্ব। ওই শালা অফিসার কোথায়?
সকলে সচেতন হয়ে যায়। হঠাৎ কতগুলো কালো পোশাক পরিহিত লোক প্রবেশ করে অন্দরমহলে। ত্রিধা রিধিমা তখনও ছটফট করছে ছুটার জন্য। দোতলার ঘর হতে ভেসে আসে গুলির শব্দ। অপূর্ব ছুটে যেতে নেয় সিঁড়ির দিকে। পুরো ঘর কাঁপিয়ে হেসে ওঠে নির্ণয়। মুহূর্তে সকলকে আকর্ষিত করে তার সেই হাসি। ভড়কে যায় ইব্রাহিম তালুকদার। কি হচ্ছে বুঝে উঠতে পারছে না সে। রেহান তখনও গলায় ছুরি ধরে রয়েছে জারার। মেয়ের চোখে এক নমনীয়তা, তবুও যেন তা পুরুষের হৃদয় গলাতে ব্যর্থ। অপূর্ব সিঁড়ি দিয়ে উপরে ওঠার আগে রিভলভার হাতে এগিয়ে আসে রোজা। ধীরে ধীরে নেমে আসে সিঁড়ি দিয়ে। অপূর্বর পা থমকে গিয়েছে। প্রেম এগিয়ে এসে রিভলভার ঠেকায় অপূর্বর মাথায়। তবে তার আগে কালো পোশাক পরিহিত গার্ডরা গুলি তাক করে ত্রিধা আর রিধিমার দিকে। থ মেরে রয়েছে পুরো পরিবেশ। নীরবতায় ভাটা পড়ে জারার বলা একটা কথায়। ওদের ছেড়ে দাও বাবা। খেপে যান ইব্রাহিম তালুকদার। রাগী চোখে তাকায় জারার দিকে। সবার মনোযোগ যখন জারার দিকে, বেশ কয়েকটা পুলিশ এসে ঘিরে নেয় পুরো অন্দরমহল। রোজা সিঁড়ি দিয়ে নেমে এসে গায়ে এলিয়ে দেয় সোফায়। পরিবেশ ঠান্ডা। আমায় কেন ভালোবাসলে না রেহান? জারার গলায় ধরা ছুরিটা আরো কিছু চেপে ধরে রেহান। ধারালো বস্তু গলায় ঢুকে ফিনকি দিয়ে রক্ত বেরিয়ে আসছে তার। রেহান রাগী কণ্ঠে বলে, বেঈমান শালী, বলেছিলাম আমার রোজের থেকে তোর শকুনি নজর দূরে রাখতে, শুনিসনি? উচ্চস্বরে হেসে উঠে যারা। কষ্টের তরি ভীষণ গভীর। মনের মাঝে কষ্টগুলো জ্বলে পুড়ে খাখা করছে। পরজন্ম যদি সত্যি হয়, তবে সে জন্মে আমি আবারও তোমায় চাইব। বিধাতার সাথে চুক্তিতে নামবো, তোমাকে যেন আমার করেই দুনিয়াতে পাঠায়। তাচ্ছিল্যের হাসি হেসে রেহান কণ্ঠ খাদে নামিয়ে তাকায় রোজার দিকে। হাতে থাকা পিস্তলের নল মাথায় ঘষছে মেয়েটা। রেহান ঘোর লাগা দৃষ্টিতে তাকায় তার দিকে। যারা বুকের ভিতর ঝড় উঠছে। তবে সেই ঝড় আরো কিছুটা বাড়িয়ে দিতে রেহান বলে, শুধু পরের জন্ম না, আগামী 7 জন্মেও আমি রোজকেই চাইব। না পাওয়ায় তৃষ্ণায় আবারও মৃত্যু হবে তোমার। মলিন হাসে যারা। আর কি পাওয়ার আছে তার দুনিয়া থেকে? রেহানের আলগা হওয়া হাত শক্ত হাতে চেপে ধরে নিজের গলায় নিজেই ছুরি চালিয়ে দেয়। কেঁপে ওঠে পুরো অন্দরমহল। চেঁচিয়ে ওঠেন ইব্রাহিম তালুকদার। এমনটা তো সে চায়নি। নিজের না হোক, তাকে বাবা তো ডাকে। মাটিতে লুটিয়ে পড়ে যারা। গলা ছিঁড়া মুরগির মতো ফাল পাড়ে কিছু সময়। ইব্রাহিম তালুকদার ছুতে চায় মেয়েকে। তবে পুলিশ ইতিমধ্যেই বেঁধে নিয়েছে ইব্রাহিম সহ বাকি লোকদের। রেহান নড়ে না, একবারও তাকায় না জারার দিকে। সকলে একদৃষ্টে তাকিয়ে আছে জারার পানে। রিয়ানের চোখ হতে পানি পড়ে। ভালোবাসা কি ভয়ঙ্কর! শেষ এক ফোঁটা চোখের পানি উপচে পড়ে জারার চোখ থেকে। এত সময়ের এই ভয়াবহ কাহিনীতেও দুজন পুরুষ নিষ্ফল চাহনিতে তার প্রেয়সীকে দেখছে। রোজা বেশ শান্ত, এটা যেন হবার ছিল। প্রেম এগিয়ে আসে, হাতে গ্লাভস পরে খুঁটিয়ে দেখে লাশ। চোখ দিয়ে ইশারা করতে সে বাহিরে চলে যায়। প্রেম এগিয়ে যায় ইব্রাহিম তালুকদারের দিকে। হাত রাখে তার কাঁধে, ফিসফিসিয়ে বলে, সে বাঘিনী, চিনতে ভুল করেছো। বাকিটা না হয় জেলে চিনবে। বলেই পুলিশদের ইশারা করে প্রেম ইব্রাহিম সহ বাকি লোকদের নিতে। রাতের শহর নিস্তব্ধ। মাঝরাতের কাছাকাছি আজ আর দুই পুরুষের মাঝে ঝগড়া নেই। শান্ত সময়ে ঢাকায় ফিরেছে সকলে। মোড়ের রাস্তার বাঁক নিয়ে চলেছে গাড়ি। পেছনের সিটে রিধিমার কোলে মাথা রেখে ঘুমাচ্ছে রোজা। আয়ান ঠিক রিধিমার পাশাপাশি বসা। কারো মুখে নেই কোনো কথা। দুজনে নিশ্চুপ, নিস্তব্ধ হয়ে চলছে সব। হঠাৎ কিছুটা দূরে গিয়ে রাস্তায় বিট পড়ে নড়ে ওঠে গাড়ি। রিধিমা পড়তে নিলেই ধরে ফেলে আয়ান। তবে এদিকে গাড়িতে ধপ করে পড়ে যায় রোজা। আম্মা মরে গেলাম গো। দ্রুত গাড়ির বেগ কষে নির্ণয়। ঘুম পালিয়েছে, কোমর চেপে ধরে আছে সে। রেহান পিছনে ঘুরে তাকিয়ে দেখে রোজাকে। রিধিমা দ্রুত টেনে তুলে রোজাকে। গাড়ি আবার চলতে শুরু করে। রোজা দাঁত কটমট করে 100 গালি ছুড়ে দেয় নির্ণয়কে। কাহিনী নির্ণয়ের অজানা নয়। গলির পথ পেরিয়ে গাড়ি এসে থামে নীলকুঞ্জে। সকলে এক এক করে গাড়ি হতে নেমে দাঁড়ায় সদর দরজার কাছে। ফজরের আজান পড়েছে। রত্না চৌধুরী নামাজ পড়তে উঠেছিলেন। ঘুম ঘুম ভাব চোখে হাই তুলছেন অনবরত। দরজার কড়া পড়ছে। এত সকালে কে এসেছে এই ভেবে এগিয়ে যায় দরজার কাছে। দরজা খুলতে এক এক করে ভিতরে প্রবেশ করে সবাই। রত্না চৌধুরী কিছু বলতে নেবে, তার আগেই থামিয়ে দেয় রিয়ান। এখন না আম্মু, পরে কথা হবে। সকলেই ভীষণ ক্লান্ত। রত্না চৌধুরী কালো করে নেয় মুখ, কিছুই বলে না। তিনি সকলে যেতে দরজা পেরিয়ে তিনিও চলে যান নিজের কাজে। বেলা 11টা। বসার ঘরে ভিড় জমেছে। সকলে বেশ চিন্তিত। আজ যে বাড়ির বড় ছেলের তলব পড়েছে, এই নিয়ে সকলে বেশ ভাবনায় রয়েছে। ভীষণ শোরগোল। তবে নবাবের আসার সময় নেই। খাবার টেবিলে জানিয়ে দিয়েছে আয়ান আজ নাকি নির্ণয়ের তলব আছে। তবে কখন আসবে সে? রোজা বসে বসে চিপস খাচ্ছে। টিভিতে আই লাভ ইউ ছবি চলছে। দেব শুকনো মরিচের গুঁড়া দিয়ে ভাত খাচ্ছে। রোজা বেশ মনোযোগ দিয়ে তার খাওয়া দেখছে। রায়হান চৌধুরী তর সইছে না নির্ণয় কি বলবে ভেবে তার নাজেহাল অবস্থা। নিজের কৌতূহল দমাতে রিয়ানকে প্রশ্ন করেন তিনি। তা নির্ণয় দাদুভাই কি বলবে? ও কি তোমার জানা রিয়ান দাদুভাই? রিয়ান ফোন নিয়ে ব্যস্ত। রায়হান চৌধুরীর দিকে না তাকিয়ে উত্তর করে, জানি তো দাদুভাই, তবে ভুলে গেছি।
পান চিবোচ্ছে রসনা চৌধুরী। মুখে থাকা পানের পিচ বাটিতে ফেলে বলে, একটু ধৈর্য ধরো তো বাপু, আমার নির্ণয় দাদু ভাই আসলে জানতে পারবে। ঘড়ির কাঁটা 11:50। ছুঁই ছুঁই সিঁড়ি দিয়ে নিচে নামছে নির্ণয়। পরনে কালো ট্রাউজার আর সাদা গেঞ্জি, চুলগুলো এলোমেলো, হাতে ফোন স্ক্রল করতে করতে এগিয়ে এসে বসে রসনা চৌধুরীর পাশে। কারো দিকে না তাকিয়ে বলে, রিধি, এক কাপ ব্ল্যাক কফি। নির্ণয় ফোন ঘাটছে, সকলকে বসিয়ে রেখেছে, সেদিকে যেন তার কোনো খেয়াল নেই। রসনা চৌধুরী আঙ্গুলে গাল ঠেলে বলে, তুমি কি জানি বলবে দাদু ভাই? বিয়ে করব। মাত্রই চায়ে চুমুক দিয়েছিল রাহাত চৌধুরী। রেজওয়ান চৌধুরী আর নাজমা চৌধুরী বাসায় নেই, কোনো দরকারি কাজে যেন বেরিয়েছে। চা যে তালুতে উঠে গিয়ে রায়হান চৌধুরী একবার ছেলের দিকে তাকিয়ে আবারও প্রশ্ন করে, কি করবে? বিয়ে করব, আমার বউ দরকার। রিয়ান বিয়ে করতে চায়। রিদিমার বয়স হয়েছে, আমাদের বিয়ে দিতে হবে। নির্ণয় কথায় কাশি উঠে যায় রিয়ানের। আয়ান বেচারা বেশ শখ খেয়েছে। রাহাত চৌধুরীর ভনিতা ছাড়া বলে, হেসে ওঠে নির্ণয়। কেউ না থাকলে আপনার মেয়ে তো আছে চাচ্ছ। ভরকে যায় রাহাত চৌধুরী। এই ছেলে যে ঠোঁট কাটা তা তার অজানা নয়। ইতিমধ্যে রিধিমা কফি নিয়ে এসে নির্ণয়ের হাতে দেয়। রসনা চৌধুরী সেদিকে একবার তাকিয়ে বলে, কবে বিয়ে করতে চাও? আজ রাতেই। নাক কুচকে নেয় রায়হান চৌধুরী। দাম্ভিক গলায় বলে, চৌধুরী বাড়ির বিয়ে বলে কথা, এত দ্রুত কিভাবে সম্ভব? আয়োজনের একটা ব্যাপার তো আছে। দরকার নেই, বিয়ে আজ হবে। কিন্তু আয়ন দাদু ভাইয়ে যদি এই বাড়ির মেয়েকে বিয়েতে আপত্তি থাকে? রিয়ান তাকায় আয়ানের চোখে, বেশ কড়া গলায় বলে, শেখদার বাড়ির ছেলের নিশ্চয়ই কোনো আপত্তি নেই চৌধুরী বাড়ির মেয়েকে বিয়ে করতে। আয়ান ডানে বামে কাজ ঝাঁকায়, তার আসক্তি নেই। তবে এর মাঝে বাম হাত দেয় রিধিমা, বেশ কড়া গলায় বলে, শিকদার বাড়ির ছেলের না থাকতে পারে আমার কাছে, আমি বিয়ে করব না তাকে। শুধু তাকে কেন, কোনো ছেলেকেই না। কথাগুলো শেষ করে ছুটে সিঁড়ির দিকে চলে যায় রিধিমা। আয়ান ধ্যানে পড়েছে, তবে ত্রিধার খোঁচা খেতে এসে ধ্যান ভেঙে যায় তার। দ্রুত উঠে বলে, আমি একটু আসছি। রিধিমা ছুটে একদম ছাদের কিনারে এসে দাঁড়ায়। আবহাওয়াটা আজ ভীষণ ঠান্ডা। দক্ষিণের ফিনফিনে বাতাস কেন গায়ে লাগছে, সাথে চোখের কোণা হতে টুপ করে পড়া ফোঁটা ফোঁটা পানি। গাছের সবুজ পাতার দিকে তাকিয়ে গান ধরে রিধিমা, চাঁদনি পরশুরে কে আমার স্মরণ করে, কে আইসা দাঁড়াইছ গো আমার দুয়ারে। তাহারে চিনি না আমি, সে আমারে চিনে। চাঁদনি পরশে কে আমার স্মরণ করে, কে আইসা দাঁড়িয়েছে গো আমার দুয়ারে। দিনের বেলায় চাঁদ কোথায় পেলে? পুরুষ এক কণ্ঠে থেমে যায় রিধিমা। ঘাট ঘুরিয়ে দেখে আয়ান এসেছে, মুখ ঘুরিয়ে নেয় আয়ান। ধীরে ধীরে এসে দাঁড়ায় রিধিমার পাশে, তালে তাল মিলিয়ে দেখতে থাকে গাছের পাতা। বেশ কিছু সময় নীরবতা চলে দুজনার মাঝে। মৃদু বাতাসে রিধিমার বেবি হেয়ারগুলো উঠছে। পিনপতন নীরবতা দুজনার মাঝে। সময় অতিক্রম হলো, অনেক পাখির কিচিরমিচির ওই কানে আসছে দূর হতে। জানো ভাবছি, বয়স যখন 40 কোঠায়, তখন একটা মেয়ে বাবু অ্যাডাপ্ট করব। নিজের না হোক, তাকে ভেবেই না হয় সারা জীবন পার করে দিব। মনের মতো গড়ে সন্তান না থাকার অপেক্ষা পূরণ করব। রিধিমা কিছুটা ঘুরে চোখে চোখ রাখে আয়ানের। কিছু বলতে যাবে এমন সময় আয়ান আবারও বলে, জানতে চাও না কিভাবে জানলাম? বেশ গাঢ় ও দীর্ঘশ্বাস ছাড়ে রিধিমা। আকাশের পানে তাকিয়ে শান্ত স্বরে বলে, শারীরিক অক্ষম এক নারীকে বিয়ে করে সুন্দর জীবন নরকে ঠেলে মহান হতে চাইছেন? বেশ উচ্চস্বরে হেসে উঠে আয়ান হেয়ালি গলায় বলে, আমি এমনিতেই মহান মিসেস শিকদার, কথা বেড়াবার না। প্রস্তুত দিন, আমি আপনাকে বিবাহ করতেছি। তা আপাতত নিজে চলুন, কেনাকাটা করাও তো বাকি। রিধিমার ঘাটে না, মাথা নিচু করে হাঁটা ধরেন ঘরের দিকে। রত্না চৌধুরী দাঁতে দাঁত কটমট করতে করতে রেহানের ঘরে আসেন। বেশ চটেছেন তিনি। রেহান তখনও ঘুমে, আশেপাশে দিন দুনিয়ার খবর নেই তার। রত্না চৌধুরী এসে এক জগ পানি পুরোটাই ঢেলে দেয় তার উপর। ঘুমের মাঝে ধরফর করে উঠে ছেলেটি। কে কে? আমি। চিবিয়ে চিবিয়ে উত্তর করেন রত্না চৌধুরী। রেহান দু হাতে চোখ ডলে নিয়ে তাকায় রত্নার দিকে। কবি, তুমি? কি হয়েছে নাকি? ওরে মুখপুরা, এত ঘুম তোর? ওদিকে বাড়িতে বিয়ে লেগেছে, গণবিবাহের আয়োজন হচ্ছে। তোর বউ অন্য কেউ নিয়ে ভাগবে। রেহানের মুখটা কেমন পানসে হয়েছে, তার রোজ অন্য কারো। কবে বিয়ে? আজ রাতে। ও, তা ভালো তো। আয়োজন না করে এখানে কি করছো? সময় নেই। তুই কি মজা করছিস? অলরেডি সিলেট গিয়ে তাদের বিয়ে হয়েছে ফুপি। এখন চাইলেও কিছু সম্ভব না। কথা না বাড়িয়ে সব মেনে নাও। আমি আজকের ফ্লাইটে ইন্ডিয়া যাচ্ছি।
রত্না চৌধুরীর মুখ কেমন চুপসে যায়। কি হলো ব্যাপারটা? এই ছেলের মন মর্জি কিছুই বুঝে না সে। তা বুঝলাম, তো সাথের মেয়েটা কই? কবরে। মানে এখন যাও, ঘুমাতে যাও। রত্না চৌধুরী রাগী চোখে কিছু সময় তাকিয়ে থেকে রাগ নিয়ে ঘর হতে বেরিয়ে যায়। বসার ঘরে ভিড় জমেছে, পোশাক অর্নামেন্টস আসর জমেছে। নির্ণয় আঙ্গুল কামড়ে বসে আছে। এদিকে একের পর এক লেহেঙ্গা বাছাই করছে রোজা। একটাও তার মন মতো নয়। রিধিমা এক লাল রঙের লেহেঙ্গা পছন্দ করেছে, ত্রিধাও তাই। তবে দুজনার পছন্দ হলেও রোজা বুঝতে পারছে না কি নিবে। ধৈর্য হার মানছে। নির্ণয় বসা থেকে উঠে এসে দাঁড়ায় রোজার পাশে। পিঙ্ক রঙের কারুকাজের লেহেঙ্গা বেছে তুলে দেয় রোজার হাতে। রোজা কাঁদো কাঁদো ফেস করে তাকায় নির্ণয়ের দিকে। এটা পড়বি সন্ধ্যায়, এর বাইরে যেন আর কোনো ড্রেস নেওয়া না হয়। রোজা আশেপাশে তাকাতেই খেয়াল হয় সকলে মুখ চেপে হাসছে। সকলেই তাদের পছন্দ অর্নামেন্টস বেছে নিয়ে যার যার ঘরে চলে যায়। পার্লার থেকে লোক এসেছে। ঘড়ির কাঁটাতে সময় তখন বিকেল 5টা। 3 ঘরে সাজানো হচ্ছে 3 কনে। তবে বরদের খবর কারো জানা নেই। 3 বউকে সাজানো 3 বিউটিশিয়ান দিয়ে রোজা মেকআপ প্রায় শেষের দিকে। এবার পালা অর্নামেন্টস পরানো। হঠাৎ কেমন গা গুলিয়ে আসে মেয়েটার। সাজ অপূর্ণ রেখে ছুট লাগায় ওয়াশরুমের দিকে। বেশ কিছু সময় পর বেরিয়ে আসে রোজা। নাজেহাল লাগছে। আবারও এসে বসে সাজতে। মাথাটা কেমন ঘুরছে। অতিক্রম হতে থাকে সময়। চারপাশে সন্ধ্যার আগমনী ঘটছে। মসজিদের মাইকে আজান দিচ্ছে। সাজ পুরো শেষের দিকে। রোজাকে শেষ গহনা গায়ে জড়িয়ে দিয়ে হাফ ছাড়ে মেয়েটা। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।